সোনিয়ার গাল ভর্তি হলুদ। শান সুযোগ পেলেই এই হলুদে মাখামাখি গালটা ছোঁয়ার চেষ্টা করছে। এই শোনো, সবাই তো হলুদ দিচ্ছে, আমি কি একটু স্পেশাল হলুদ দেব? একদম না, সবার সামনে ফাজলামি করবে না, চুপচাপ বসো। ওই দেখো আমার অফিসের কলিগরা এসেছে। আসুক, ওরা দেখুক তাদের HR ম্যাম এখনকার কাস্টডিতে। দুপুরে কড়া রোদ তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। ঢাকার ব্যস্ত শহরে এক চিপাগলের শেষ মাথায় চৌধুরী ভিলা। তিনতলা এই বাড়ির নিচতলাটা গত 2 মাস ধরে খালি পড়েছিল। আজ সকাল থেকে সেখানে তোড়জোড় চলছে। ট্রাক ভর্তি মালামাল এসেছে, নতুন ভাড়াটিয়ে উঠছে। তিনতলা বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে শান। তার দৃষ্টি নিচতলার গেটের দিকে। তার পরনে একটা স্লিভলেস গেঞ্জি আর 3/4 প্যান্ট। ফর্সা গায়ের রঙে রোদের আভা পড়ে তাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। চুলগুলো অবিন্যস্ত, যা বাতাসে কপালে এসে পড়ছে। উফ, কি জ্বালা! নিচতলায় আবার ফ্যামিলি ভাড়াটিয়া এলো। ভেবেছিলাম এবার ম্যাচ হিসাবে ভাড়া দিলে কয়েকটা ভালো বন্ধু পাওয়া যাবে, কিন্তু বাবা সেই ফ্যামিলি আনলো। বোরিং। শান নিজের মনে বিড়বিড় করে কথা বলে বলে কফিতে চুমুক দিল। ঠিক তখনই একটা সিএনজি এসে থামলো ট্রাকের পেছনে। সিএনজি থেকে প্রথমে নামলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক, এরপর এক ভদ্র মহিলা। শান খুব একটা আগ্রহ পেল না। সে ঘুরে চলেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিএনজির ভেতর থেকে শাড়ির আঁচল সামলাতে সামলাতে একটি মেয়ে নামলো। শানের পা দুটো যেন ফ্লোরের সাথে আটকে গেল। মেয়েটির পরনে আকাশি রঙের সুতির শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা আর হাতে এক গাদা ফাইল। চুলগুলো হাত খোপা করা, কিন্তু বাতাসের দাপটে কিছু অবাধ্য চুল তার কানের লতি ছুঁয়ে যাচ্ছে। মেয়েটি খুব একটা ফর্সা না শ্যামলা, কিন্তু তার চেহারায় এমন এক মায়া আর গাম্ভীর্য আছে যা শানকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিল। ওয়াও, এটা কে? নতুন ভাড়াটিয়াদের মেয়ে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না স্টুডেন্ট। বেশ ম্যাচিওর্ড লাগছে। শান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটি নামার পর তার বাবা মায়ের সাথে কিছু একটা সিরিয়াস আলোচনা করছে। শানের মনে হলো মেয়েটির মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব আছে, যা সচরাচর তার বয়সের মেয়েদের মধ্যে দেখা যায় না। শান কফির মগটা রেলিংয়ের উপর রেখে দ্রুত পায়ে ঘরের ভেতর ঢুকলো। তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে গেছে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো একটু ঠিক করে নিল। তারপর একটা টি-শার্ট গলিয়ে নিচে নামার প্রস্তুতি নিল। কি রে শান, কোথায় যাচ্ছিস এই অসময়ে? নিচে নতুন ভাড়াটিয়া এসেছে, ভিড় করিস না ওখানে। শানের মা মিসেস রেহানা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। ছেলেকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে তিনি প্রশ্নটা করলেন। শান জুতোর ফিতা বাঁধতে বাঁধতে মেয়ের দিকে তাকালো। তার ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি। মা, তুমি তো বলো প্রতিবেশীর বিপদে আপদে পাশে থাকতে হয়। নতুন মানুষ মালামাল নামাতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আমি একটু হেল্প করে আসি। ভদ্রতা তো তোমার কাছেই শেখা। মিসেস রেহানা ছেলের কথা শুনে ভ্রু কুঁচকালেন। তিনি জানেন তার ছেলে কতটা ভদ্রতা দেখায় আর কতটা মতলববাজ, কিন্তু কিছু বলার আগে শান শীষ বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নিচতলায় তখন হুলস্থুল কাণ্ড। শ্রমিকরা আলমারি খাট নামাচ্ছে। সেই শাড়ি পরা মেয়েটি একপাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। শান পকেটে হাত দিয়ে ধীরে পায়ে সেখানে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি শান, বাড়িওয়ালার ছেলে। কোনো হেল্প লাগবে? মেয়েটির বাবা জনাব আহমেদ ঘুরে তাকালেন। শানকে দেখে তিনি বেশ খুশি হলেন। ঘাম মুছতে মুছতে হাসি মুখে এগিয়ে এলেন। ওয়ালাইকুম আসসালাম বাবা, খুব ভালো হলো তোমাকে দেখে। আসলে অনেক মালপত্র তো, লেবাররা সব গুলিয়ে ফেলেছে। তোমার নাম শান, বেশ সুন্দর নাম। জি আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। শান কাজের লোককে ধমক দিয়ে কাজ দ্রুত করতে বলল, কিন্তু তার চোখ বারবার সেই মেয়েটির দিকে চলে যাচ্ছে। মেয়েটি এতক্ষণ শানের দিকে তাকায়নি। সে তার ফাইলের কাগজপত্রগুলো মেলাচ্ছিল। হঠাৎ শানের গলার আওয়াজে সে মুখ তুলে তাকালো। মোটা ফ্রেমে চশমার ভেতর দিয়ে তার গভীর কালো চোখ দুটো শানের চোখের সাথে মিলল। শানের মনে হলো বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। মেয়েটি খুব শান্ত ভঙ্গিতে শানের দিকে তাকিয়ে সামান্য মাথা নাড়ল, যেন ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু মুখে কিছু বলল না। হ্যালো, আমি শান, অনার্স
সেকেন্ড ইয়ারে পড়ছি। আর আপনি? শান ইচ্ছে করেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি একটু অবাক হলো শানের সরাসরি প্রশ্নে। সে চশমাটা নাক থেকে একটু ঠেলে উপরে তুলে খুব গম্ভীর গলায় উত্তর দিল। আমি সোনিয়া, মাস্টার্স কমপ্লিট করেছি 2 বছর আগে। এখন একটা প্রাইভেট ফার্মে HR হিসেবে জব করছি। শান থমকে গেল। মাস্টার্স কমপ্লিট 2 বছর আগে, তার মানে এই মেয়ে তার চেয়ে অন্তত 5-6 বছরের বড়। শানের বয়স 22 আর এম 27 বা 28-এর কোঠায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বয়সের ব্যবধান শোনার পর শানের আগ্রহ কমার বদলে যেন আরও বেড়ে গেল। সে সোনিয়ার আপাত মস্তক একবার দেখে নিল। শাড়িতে তাকে অপরূপ লাগছে। শান একটু না দমে মুচকি হাসল। ও আচ্ছা, গ্রেট। তো আপনাকে কি বলে ডাকবো, আন্টি নাকি খালামণি? শানের মুখে এমন কথা শুনে সোনিয়ার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেল। সে ভ্রুকুচকে শানের দিকে তাকালো। আশেপাশে কাজের লোকেরা মালামাল নিয়ে যাচ্ছে, তাই কেউ তাদের কথা খেয়াল করলো না। সোনিয়া ফাইলের তারাটা বুকের কাছে চেপে ধরে কড়া গলায় কথা বলল। এক্সকিউজ মি, ভদ্রভাবে কথা বলতে শেখোনি? আমি তোমার আন্টি বা খালামণি হতে যাব কেন? আমাকে নাম ধরে ডাকতে না পারলে আপু বলবে, দ্যাটস ইট। আপু? হুম, আপনাকে দেখে তো আমার বড় বোন মনে হচ্ছে না। আর নাম ধরে ডাকাটাই তো মডার্ন, তাই না সোনিয়া? সোনিয়া হতভম্ব হয়ে গেল। বাড়িওয়ালা ছেলে হিসেবে যে কেউ একটু আধিপত্য দেখায় তা সে জানে, কিন্তু এতটুকু ছেলে যে কিনা তার চেয়ে বয়সে অনেকটাই ছোট, সে তাকে সরাসরি নাম ধরে ডাকছে, তাও আবার প্রথম দেখাতেই। সোনিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে তার মা মিসেস সালমা ভেতর থেকে ডাক দিলেন। সোনিয়া, ও সোনিয়া, আমার ওষুধের ব্যাগটা কোথায় রেখেছিস মা? আসছি মা। সোনিয়া শানের দিকে একটা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত বাড়ির ভেতর চলে গেল। শান সেখানে দাঁড়িয়ে রইল, তার মুখে তখন বিজয়ের হাসি। সে জানতো এই মেয়েকে রাগানো খুব সহজ হবে, আর রাগী মেয়েদের তার বরাবরই দারুণ লাগে। বিশেষ করে সোনিয়া যখন রেগে যায়, তখন তার নাকটা একটু ফুলে ওঠে, যা শানের কাছে ভীষণ কিউট লেগেছে। সন্ধ্যা নেমে এসেছে। চৌধুরী বিলার ছাদে হালকা বাতাস বইছে। শান একা একা হাঁটছে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, কিন্তু গানের কথায় তার মন নেই। তার মাথায় ঘুরছে সোনিয়া সে রাগে মুখটা। বয়সে বড় মেয়েদের প্রতি ছেলেদের একটা সহজাত আকর্ষণ থাকে, কিন্তু শানের ক্ষেত্রে ব্যাপারটা যেন একটু বেশি সিরিয়াস হয়ে উঠছে। সিনিয়র? সিনিয়র হলেই যে প্রেম করা যাবে না, এটা কোন সংবিধানে লেখা আছে? মেয়েটা সুন্দর কিন্তু বড্ড গম্ভীর। এই গাম্ভীর্যই ভাঙতে হবে। শান রেলিং ধরে নিচের দিকে তাকালো। সোনিয়াদের ফ্ল্যাটের লাইট জ্বলছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে সোনিয়া ঘর গোছাচ্ছে। শান পকেট থেকে ফোন বের করে তার বন্ধু রাকিবকে কল দিল। কিরে দোস্ত, কি খবর? নতুন ভাড়াটিয়া নাকি এলো? মাল কেমন? মুখ সামলে কথা বল রাকিব। মাল না, কুইন। কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? বিয়ে হয়ে গেছে নাকি বাচ্চা কাচ্চা আসে? আরে ধুর, বিয়ে হবে কেন? সিঙ্গেল, কিন্তু আমার চেয়ে বয়সে বড়, অনেক বড়। প্রায় 5-6 বছরের গ্যাপ হবে। জব করে। ওরে বাবা, সিনিয়র সিটিজেন। বাদ দে দোস্ত, প্যারাই পড়বি। ভার্সিটিতে কত জুনিয়র মেয়ে তোর জন্য লাইন দিয়ে আসে, আর তুই আসিস খালামণিদের নিয়ে। আবার বাজে বকছিস? তাকে খালামণি বললে তোর দাঁত ফেলে দেব। শোন, প্রেম যদি করি এই সিনিয়রকেই করব। তুই শুধু দেখ তোর ভাই কি করে। শান ফোন কেটে দিল। তার জেদ চেপে আছে। রাকিবের কথাগুলো তার জেদকে আরও উস্কে দিল। সে নিচে নেমে এলো। সোনিয়াদের দরজায় কলিং বেল চাপলো। দরজা খুললেন সোনিয়ার মা মিসেস সালমা। তিনি শানকে দেখে হাসলেন। আরে বাবা, তুমি এসো এসো, ভেতরে এসো। আন্টি মা পাঠালো আপনাদের নাকি কি কি প্রয়োজন হতে পারে, তাই খোঁজ নিতে এলাম। আর মা বলল রাতে আমাদের ওখানেই ডিনার করতে। আপনারা তো আজ রান্না করতে পারবেন না। শান মিথ্যে কথাটা খুব সাবলীলভাবে বলল। তার মা অবশ্য এমন কিছুই বলেনি, কিন্তু মাকে মানিয়ে নেওয়া শানের জন্য বা হাতের খেল। সোনিয়া তখন পেছনের রুম থেকে ড্রয়িং রুমে আসছিল। পরনে এখন আর শাড়ি নেই, একটা ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেছে, ওড়নায় গলায় পেঁচানো। চুলগুলো এখন ছেড়ে দেওয়া, পিঠময় ছড়িয়ে আছে। শানকে দেখে সে ধমকে দাঁড়ালো। মা, কে এসেছে? ও তুমি? সোনিয়ার গলায় স্পষ্ট বিরক্তি। শান সেটা গায়ে মাখল না। সে সোফার হাতলে বেশ আয়েশ করে বসলো, যেন এটা তার নিজেরই ড্রয়িং রুম। জি আমি। কি ম্যাম, আমাকে দেখে কি খুব বিরক্ত হলেন? আমি তো হেল্প করতে এসেছি। ছি সোনিয়া, ও বাড়িওয়ালার ছেলে, কত ভালো ছেলেটা। সারাদিন কত দৌড়াদৌড়ি করলো আমাদের জন্য।
আর তুই এভাবে কথা বলছিস? বাবা শান, তুমি কিছু মনে করো না। ও অফিস থেকে ফিরে খুব টায়ার্ড তো, তাই মেজাজটা একটু খারাপ। না না আন্টি, ইটস ওকে। সিনিয়ররা একটু এমন রাগী হয়, আমি কিছু মনে করিনি। শান সিনিয়র শব্দটার উপর একটু বেশি জোর দিল। সোনিয়া সেটা বুঝতে পেরে চোখ পাকালো। মিসেস সালমা রান্নাঘরের দিকে গেলেন পানি আনতে। ড্রয়িং রুমে এখন শুধু শান আর সোনিয়া। পরিবেশটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। সোনিয়া ধীর পায়ে শানের সামনে এসে দাঁড়ালো। সে শানের চেয়ে উচ্চতা খুব একটা কম নয়, হিল পড়লে সমান সমানই হবে। সে শানের চোখের দিকে সরাসরি তাকালো। শোনো পিচ্ছি, তুমি কি চাও বলো তো? বাড়িওয়ালার ছেলে বলে কি যা খুশি তাই করবে? আমি তোমার চেয়ে বয়সে অভিজ্ঞতায় সব দিক দিয়েই বড়। আমাকে সম্মান করতে শেখো। সম্মান? সম্মান তো তাকেই করা যায় যাকে মনের গহীনে জায়গা দেওয়া যায়। আর পিচ্ছি, আমি পিচ্ছি কিনা সেটা প্রমাণ করার সুযোগ দিয়েও তখন বুঝবে। শানের কথাগুলো ছিল দ্ব্যর্থবোধক এবং প্রচণ্ড সাহসী। সোনিয়া এমন উত্তরের জন্য প্রস্তুত ছিল না। সে লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল। একটা অজানা ছেলে তার বয়সে এত ছোট তাকে এভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলছে। সোনিয়া আঙুল উঁচিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শান হঠাৎ করে সোফায় বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। দুজনের মাঝখানে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। শানের শরীরে পুরুষালী গন্ধ সোনিয়ার নাকে এসে লাগলো। সোনিয়া অজ্ঞাত সারেই এক পা পিছিয়ে গেল। ভয় পাবেন না সোনিয়া, আমি বাঘও না, ভাল্লুকও না। আমি শুধু শান, আর আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। আজ আসছি, রাতে দেখা হবে, তৈরি থেকো সিনিয়র। শান সোনিয়ার কানের কাছে ফিসফিস করে কথাগুলো বলে চোখের পলকে ঘর থেকে বেরিয়ে গেল। সোনিয়ার দরজার দিকে তাকিয়ে রইল স্থানবৎ হয়ে। তার বুকের ভেতরটা ধকপথক করছে। রাগ হচ্ছে, কিন্তু রাগের সাথে সাথে একটা অদ্ভুত শিহরণও কাজ করছে, যা সে স্বীকার করতে চাইছে না। সে নিজের গালে হাত দিল। গালটা গরম হয়ে আছে। রাতে চৌধুরী বিলার ডাইনিং টেবিলে এলাহি কাণ্ড। শানের বাবা জনাব চৌধুরী এবং মা মিসেস রেহানা সোনিয়ার পরিবারকে আন্তরিকভাবে আপ্যায়ন করছেন। টেবিলে নানা পদের খাবার। শান সোনিয়া ঠিক উল্টো দিকে বসেছে। সোনিয়া শাড়ি পরিবর্তন করে আবার একটা সালোয়ার কামিজ পরেছে, কিন্তু এবার সে ওনাটা খুব সাবধানে গায়ে জড়িয়ে রেখেছে। শান খাচ্ছে কম আর সোনিয়াকে দেখছে বেশি। সোনিয়া মাথা নিচু করে খাচ্ছে, সে পারতপক্ষে মাথা তুলছে না। তা সোনিয়া মা, তোমার অফিস কোথায়? যাতায়াতে কষ্ট হবে না তো? জি আঙ্কেল, গুলশানে। এখান থেকে একটু দূর হবে, তবে ম্যানেজ করে নেব। বাবা তুমি চিন্তা করো না, আমার বাইক আছে তো। সোনিয়া, মানে আপুর যদি সমস্যা হয় আমি ড্রপ করে দেব। আমার তো ওই দিকেই কাজ থাকে মাঝে মাঝে। শান আপু শব্দটা বলার সময় একটু আটকে গিয়ে তারপর বলল, যেন সে জোর করে শব্দটা উচ্চারণ করছে। সোনিয়া চট করে মুখ তুলে তাকালো। শান তখন টেবিলের তলায় পা দিয়ে আলতো করে সোনিয়ার পায়ে একটা টোকা দিল। সোনিয়া চমকে উঠে তার পা সরিয়ে দিল। তার হাতে থাকা চামচটা প্লেটে ঠং করে শব্দ করে পড়ল। সবাই তার দিকে তাকালো। কি হলো মা, ঠিক আছো? জি জি আন্টি, হাত থেকে স্লিপ করেছিল। সোনিয়া শানের দিকে তাকালো। শান তখন খুব মনোযোগ দিয়ে চিকেন চিবোচ্ছে, যেন সে কিছুই জানে না। সোনিয়ার ইচ্ছে করছে ছেলেটার মাথায় পানির জগটা ভেঙে দিতে। এত সাহস! টেবিলের তলায় তাকে স্পর্শ করার সাহস পায় কি করে? কিন্তু সবার সামনে সে কিছু বলতেও পারছে না। সে অসহায়ত্বটা শান খুব উপভোগ করছে। খাওয়া শেষে সবাই যখন ড্রয়িং রুমে বসে গল্প করছে, তখন লোডশেডিং হলো। পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। জেনারেটর চালু হতে কয়েক মিনিট সময় লাগে। এই ফাঁকে সবাই মোবাইলের আলো জ্বালালো। সোনিয়া বারান্দার দিকে সরে গেল একটু বাতাসের জন্য। অন্ধকারে সে বুঝতে পারলো তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কারণ নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। কে? আমি, তোমার দুঃস্বপ্ন। শানের গলাটা খুব কাছে থেকে শোনা গেল। অন্ধকারে সোনিয়া শানকে দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে। শান সোনিয়ার ঠিক পিঠের কাছে দাঁড়িয়ে আছে। সোনিয়া সরে যেতে চাইল, কিন্তু বারান্দার গ্রিল তাকে আটকাচ্ছে। তুমি এখানে কি করছো? সরে দাঁড়াও, কেউ দেখে ফেললে কি ভাববে? কেউ দেখবে না, অন্ধকারই তো ভালো, তাই না? আচ্ছা সোনিয়া, একটা সত্যি কথা বলো তো, আমাকে দেখে কি তোমার সত্যিই শুধু রাগ লাগে, নাকি বুকের ভেতরে অন্য কিছুও হয়? তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ শান। আমি তোমার বড় বোনের মতো। বোনের মতো? আচ্ছা, কোনো ভাই কি বোনের দিকে এভাবে তাকায় যেভাবে আমি তোমার দিকে তাকাই? কোনো বোন কি ভাইয়ের স্পর্শে এভাবে কেঁপে ওঠে যেভাবে তুমি ডিনার টেবিলে কেঁপে উঠেছিলে? নিজেকে ধোঁকা দিও না সোনিয়া, বয়সটা একটা সংখ্যা মাত্র। আমি তোমাকে ভালোবাসি, এটা হয়তো এখনই বলবো না, কিন্তু আমি তোমাকে চাই।
কথাগুলো বলে শান অন্ধকারে সোনিয়ার হাতটা ধরল। সোনিয়া হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো না। সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে আছে। শানের হাতের তালু বেশ শক্ত এবং উষ্ণ। এই উষ্ণতা সোনিয়ার শরীরে ছড়িয়ে পড়েছে। জেনারেটরের শব্দ শোনা গেল, মানে আলো এখনই আসবে। শান দ্রুত সোনিয়ার হাত ছেড়ে দিয়ে একটু সরে গেল। আলো আসার পর দেখা গেল শান সোফায় বসে মোবাইলে গেম খেলছে আর সোনিয়া বারান্দায় দরজায় দাঁড়িয়ে আছে। তার মুখটা ঘামে ভেজা, চোখ দুটো অস্থির। সোনিয়া সে রাত আর ঘুমাতে পারল না। বিছানার এপাশ ওপাশ করতে লাগলো। তার 27 বছরের জীবনে সে অনেক পুরুষের সাথে কথা বলেছে, অফিসে কলিগদের সাথে মিশেছে, কিন্তু 22 বছরের এই ছেলেটা তার ভেতরটা যেভাবে নাড়িয়ে দিয়েছে তা আগে কখনোই হয়নি। শানের এই বেহায়া চাহনি, ওই অধিকার বোধ আর ওই গোপন স্পর্শ সব মিলে সোনিয়া এক অদ্ভুত দোলা চলে পড়ে গেল। সে কি শানের প্রেমে পড়ছে, নাকি এটা শুধু একটা নিষিদ্ধ আকর্ষণ? পরদিন সকালে সোনিয়া অফিসের জন্য বের হচ্ছে। সে নিচে নেমে দেখলো মেন গেটে শান আর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, পরনে কালো শার্ট। সোনিয়া দেখে সে সানগ্লাসটা নামালো। গুড মর্নিং বিউটিফুল। রিক্সা খুঁজছো? আজ তো হরতাল, রিক্সা পাবে না, চলো নামিয়ে দেই। লাগবে না, আমি উবার কল করেছি। উবার আসতে আসতে তো তোমার অফিসের বস তোমাকে ফায়ার করে দেবে। ওঠো বলছি, ভয় নেই, বাইকে উঠলে কামড় দেব না, তবে ব্রেক কষলে যদি আমাকে জড়িয়ে ধরো সেটা তোমার ব্যাপার। সোনিয়া ঘড়ি দেখল, সত্যি দেরি হয়ে যাচ্ছে আর রাস্তায় কোনো রিক্সাও নেই। অগত্যা সে দীর্ঘশ্বাস ফেলে শানের বাইকের পেছনে গিয়ে দাঁড়ালো। শান বাইক স্টার্ট দিল। সোনিয়া খুব সাবধানে বাইকের পেছনের রডটা ধরে বসলো, যাতে শানের সাথে কোনো স্পর্শ না লাগে। বাইক চলতে শুরু করলো। বাতাস সোনিয়ার ওড়না বেড়াচ্ছে। শান আয়নায় সোনিয়ার মুখের দিকে তাকে মুচকি হাসলো। দূরত্ব বজায় রাখছো? রাখো, কতক্ষণ রাখতে পারো আমিও দেখব। খেলা তো সবে শুরু হলো আমার সিনিয়র বউ। হঠাৎ শান বাইকের গতি বাড়িয়ে দিয়ে একটা স্পিড ব্রেকারে কড়া ব্রেক কষলো। সোনিয়া ভারসাম্য রাখতে না পেরে ছিটকে এসে শানের পিঠে আছড়ে পড়ল। তার হাত দুটো অজান্তেই শানের বুক জড়িয়ে পড়ল। শান সোনিয়া হাতের উপর নিজের এক হাত রাখলো। সোনিয়া সরাতে চাইলো, কিন্তু শান শক্ত করে ধরে রাখলো। বলেছিলাম না, আমাকে জড়িয়ে ধরলে আমি কিন্তু দায়ী থাকবো না। সোনিয়ার হৃৎপিণ্ড তখন গলার কাছে উঠে এসেছে। ব্যস্ত শহরের রাজপথে বাইকের গতিতে শানের পিঠের উষ্ণতায় সোনিয়া এক নতুন আবেগের জন্ম হতে দেখল। এই শুরু হলো তাদের অসম বয়সের অসম সম্পর্কের এক মিষ্টি কিন্তু জটিল উপাখ্যান। বাইকের গতি মন্থর হয়ে এলো। গুলশান এভিনিউর ব্যস্ত রাস্তায় গাড়ির জ্যাম। শান্তার বাইকটা ফুটপাতের ঘেঁষে দাঁড় করালো। সোনিয়ার অফিস বিল্ডিংয়ের গেট দেখা যাচ্ছে। এতক্ষণ রাস্তায় যে ঝড়ো হাওয়া ছিল, বাইক থামার সাথে সাথে তা উধাও হয়ে গেল। কিন্তু সোনিয়ার বুকের ভেতরের ঝড়টা থামলো না। সে বাইক থেকে নামলো, কিন্তু তার পা টলছে। বাইকের পেছনের সিটে বসে শানের পিঠের সাথে লেপ্টে থাকার এই অনুভূতিটা তার শরীরে এখনও কাঁটা দিয়ে আছে। সে ওড়নাটা ঠিক করে শানের দিকে না তাকিয়েই হাঁটা দিল। ভাড়াটা দিয়ে গেলে না যে? শানের গলার স্বরে থমকে দাঁড়ালো সোনিয়া। সে অবাক হয়ে ঘুরে তাকালো। শান বাইকের হ্যান্ডেলে হাত রেখে পা নাচাতে নাচাতে তার দিকে তাকিয়ে আছে। চোখে চশমাটা কপালে তোলা, ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি যা সোনিয়ার মেজাজ খারাপ করে দেয়, আবার অদ্ভুতভাবে ভালোও লাগায়। কিসের ভাড়া? তুমি কি উবার চালাচ্ছ নাকি? উবারের চেয়েও প্রিমিয়াম সার্ভিস দিলাম। সিট কমফোর্টেবল ছিল, ড্রাইভার হ্যান্ডসাম ছিল, আর সবচেয়ে বড় কথা ড্রাইভারের পিঠটা প্যাসেঞ্জারের জন্য ফ্রি ছিল। এটার চার্জ তো আলাদা হওয়া উচিত, তাই না সিনিয়র? শানের ইঙ্গিতপূর্ণ কথায় সোনিয়ার ফর্সা গাল আবার রক্তিম হয়ে উঠল। অফিসের গেটের দারোয়ান আর ঢুকতে থাকা কলিগরা তাদের দিকে তাকাচ্ছে। সোনিয়া লজ্জায় পড়ে গেল। সে দ্রুত শানের কাছে এগিয়ে এসে ফিসফিস করে কথা বলল, যাতে অন্যরা না শোনে। চুপ করো শান, এটা আমার অফিস, এখানে সিনক্রেট করবে না। আর খবরদার আমাকে সিনিয়র বলবে না। আমি তোমার চেয়ে বয়সে বড় হতে পারি, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই যে তুমি এসব ফাজলামি করবে। সম্পর্ক নেই? শিওর? বাইকে ব্রেক কষার সময় তো মনে হলো তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরলে যেন আমি তোমার কত আপন। অবশ্য আমি মাইন্ড করিনি। তোমার হাতের স্পর্শে একটা, কি বলে ওটাকে, মায়াবী ব্যাপার ছিল। শান কথাগুলো বলে সোনিয়া চোখের দিকে তাকিয়ে রইল। সোনিয়া বুঝলো এই ছেলের সাথে কথায় পারা যাবে না। সে নিজের পার্স থেকে একটা 100 টাকার নোট বের করে শানের দিকে বাড়িয়ে দিল। এই নাও তোমার ভাড়া, আর কোনো কথা বলবে না, এখন যাও এখান থেকে। শান নোটটার দিকে তাকালো, তারপর সোনিয়ার মুখের দিকে। সে নোটটা নিল না,
বরং সোনিয়ার হাতটা ধরে নোটটা তার হাতের মুঠোয় বন্ধ করে দিল। তার আঙুলগুলো সোনিয়ার নরম হাতের তালুতে কিছুক্ষণ স্থির হয়ে রইল। সোনিয়া হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শানের ধরাটা শক্ত। টাকা দিয়ে সব কিছুর দাম মেটানো যায় না সোনিয়া। আজকের এই রাইডের দাম অন্য কোনো দিন অন্য কোনোভাবে উসুল করে নেব। এখন অফিসে যাও, বস বকবে। বাই সিনিয়র বউ। শেষ শব্দ দুটো শান খুব আস্তে করে বলল, শুধু সোনিয়া শোনার মতো করে। তারপর সোনিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাইক স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। সোনিয়া সেই ধুলোর দিকে তাকিয়ে রইল। তার হাতের মুঠোয় সে 100 টাকার নোটটা এখনও ধরা। সে দীর্ঘশ্বাস ফেলে অফিসের দিকে পা বাড়ালো, কিন্তু সারাদিন ফাইলের অক্ষরের মাঝে বারবার ভেসে উঠতে লাগলো শানের সেই বাঁকা হাসি আর বেপরোয়া চোখের চাহনি। দুপুর গড়িয়ে বিকেল। আজ সোনিয়ার অফিসের একটা কাজে ভার্সিটি এলাকায় যেতে হলো। তাদের কোম্পানি ক্যাম্পাসে একটা জব ফেয়ারের আয়োজন করছে, সেটা তদারকি করতেই আসা। সোনিয়া রিক্সা থেকে নেমে ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকলো। চারিদিকে তারুণ্যের কোলাহল, ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, গান গাইছে। সোনিয়া মনে পড়ে গেল তার ভার্সিটি জীবনের কথা। আজ থেকে 5 বছর আগে সেও এমন ছিল। হঠাৎ তার মনে হলো শান্ত এই ভার্সিটিতেই পড়ে, দেখা হয়ে যাবে না তো? পরক্ষণে সে মাথা ঝাড়া দিল। এত বড় ক্যাম্পাস, দেখা হওয়া অসম্ভব। সে ডিপার্টমেন্টের করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ সামনে একটা জটলা দেখে থামলো। করিডোরের মাঝখানে কয়েকজন জুনিয়র ছেলে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে একটা ছেলে দাঁড়িয়ে খুব কড়া গলায় শাসাচ্ছে। ছেলেটার পরনে কালো শার্ট, হাতা গোটানো। সোনি একটু এগিয়ে গিয়ে উকি দিল। তার চোখ কপালে উঠল। ওঠা শান, তোরা ফার্স্ট ইয়ারে পড়ে এই ম্যানার্স শিখেছিস? সিনিয়র সামনে দিয়ে যাচ্ছে আর তোরা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস, সালাম দিতে পারিস না? সরি ভাইয়া, খেয়াল করিনি, আর হবে না। খেয়াল করবি না কেন? চোখ কি পকেটে রেখেছিস? নেক্সট টাইম যদি দেখি এমন বেয়াদবি করছিস, তাহলে ক্যান্টিনে নিয়ে গিয়ে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো। ভাগ এখান থেকে। ওটা শান। জুনিয়র ছেলেগুলো দৌড়ে পালালো। শানের বন্ধুরা পাশে দাঁড়িয়ে হাসছিল। শান তখনও রাগে ফুঁসছে। সোনি অবাক হয়ে দেখছিল। বাড়ির সেই অঞ্চল ফাজিল ছেলেটা এখনো বাঘের মতো গর্জন করছে। তার ব্যক্তিত্বে এমন এক গাম্ভীর্যতার দাপট আছে যা সোনিয়া আগে দেখেনি। সোনিয়া মুগ্ধ হয়ে তাকিয়েছিল। হঠাৎ শানের চোখ পড়ল তার দিকে। মুহূর্তের মধ্যে শানের মুখের রাগী ভাবটা উধাও হয়ে গেল। সে বন্ধুদের কিছু একটা বলে দ্রুত পায়ে সোনিয়ার দিকে এগিয়ে গেল। আরে তুমি এখানে? পথ ভুলে নাকি আমাকে খুঁজতে? শানের গলার স্বর এখন একদম মাখনের মতো নরম। একটু আগে যে ছেলেকে জুনিয়ররা জমের মতো ভয় পাচ্ছিল, সে এখন সোনিয়ার সামনে দাঁড়িয়ে লাজুক হাসি হাসছে। সোনিয়া এই পরিবর্তন দেখে ভাবা চাকা খেয়ে গেল। অফিসের কাজে এসেছি, জব ফেয়ারের জন্য, কিন্তু তুমি ওভাবে ওদের বকছিলে কেন? ওরা তো বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চা? ওগুলো এক একটা পিস। শাসন না করলে মাথায় উঠে নাচবে। ভার্সিটিতে সিনিয়র মানেই পাওয়ার, বুঝলে? যেমনটা আমাদের রিলেশনে। যদিও সেখানে আমি জুনিয়র, কিন্তু পাওয়ারটা আমারই থাকবে। আমাদের রিলেশন? কোন রিলেশন? তুমি দিবা স্বপ্ন দেখা বন্ধ করো শান। আর শোনো, ভার্সিটিতে এইসব মাস্তানি করা ভালো না। পড়াশোনায় মন দাও। পড়াশোনা তো চলেই, কিন্তু মনটা তো চুরি হয়ে গেছে। চোরকে হাতের সামনে পেয়েও ধরতে পারছি না। চলো তোমাকে ক্যান্টিনে খাওয়াই। আমাদের ক্যাম্পাসের কফি কিন্তু দারুণ। আমার সময় নেই, কাজ আছে। কাজ তো সারা জীবন থাকবে, কিন্তু শান্ত আর সারা জীবন এভাবে অফার করবে না। চলো বলছি। সিনিয়রদের কথা অমান্য করতে নেই, সেটা তুমি একটু আগেই দেখেছো। শান সোনিয়ার উত্তরের অপেক্ষা না করে তার হাতের ফাইলটা নিজের হাতে নিয়ে নিল। তারপর ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। সোনিয়া আশেপাশে তাকালো। সবাই তাদের দিকে দেখছে। ডিপার্টমেন্টের ফেমাস শান ভাই একটা মেয়ের সাথে এত নরম সুরে কথা বলছে, এটা সবার কাছেই ব্রেকিং নিউজ। সোনিয়া অগত্যা শানের পিছু পিছু ক্যান্টিনের দিকে তাকালো। ক্যান্টিনের এক কোনায় তারা বসলো। শান 2 কাপ কফি আর স্যান্ডউইচ অর্ডার করলো। সোনিয়া চুপচাপ বসে আছে। শান এক দৃষ্টিতে সোনিয়ার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থেকো না, অস্বস্তি লাগছে। কেন? সুন্দর জিনিস দেখতে তো মানা নেই জানো সোনিয়া। আজ তোমাকে শাড়িতে না দেখে একটু খারাপ লাগছিল, কিন্তু এই ফর্মাল ড্রেসেও তোমাকে মারাত্মক লাগছে। একদম বস লেডি ভাইব। আমার তো ইচ্ছে করছে এখনই তোমার বিয়ে হয়ে যায়। তুমি কি সব মেয়ের সাথে এভাবে ফ্লার্ট করো? ছি ছি, অপবাদ দিও না। আমি মেয়েদের দিকে তাকাইও না।
বিশ্বাস না হলে আমার বন্ধুদের জিজ্ঞেস করো। আমার চোখ শুধু একজনেই আটকে গেছে, যে কিনা আমাকে পাত্তাই দেয় না, ভাবে আমি ছোট বাচ্চা। কফি এলো। শান কফির কাপে চুমুক দিয়ে একটু সিরিয়াস হলো। সে টেবিলের উপর রাখা সোনিয়ার হাতের দিকে তাকালো। একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? কি কথা? তোমার কি আগে কেউ ছিল, মানে প্রেম ট্রেম, নাকি তুমি জন্মগতভাবেই এমন কঠিন হৃদয়ের? সোনিয়ার হাতটা কেঁপে উঠল। কফির কাপটা সে নামিয়ে রাখলো। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো মুহূর্তের জন্য। পুরনো এক ক্ষতের দাগ যেন শান অজান্তেই ছুঁয়ে দিয়েছে। সোনিয়া চোখ নামিয়ে নিল। পার্সোনাল প্রশ্ন করো না শান। কফি খাওয়া হলে আমি উঠবো, আমার কাজ আছে। শান বুঝতে পারল সে ভুল জায়গায় আঘাত করেছে। সোনিয়ার মুখটা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে। শান আর কথা বাড়ালো না। সে মনে মনে প্রতিজ্ঞা করলো সোনিয়ার এই মেঘলা আকাশের পেছনের গল্পটা তাকে জানতেই হবে। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশ কালো হয়ে মেঘ জমল। সোনিয়া যখন কাজ শেষ করে ক্যাম্পাস থেকে বের হলো, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় এক হাঁটু পানি জমে যাওয়ার উপক্রম। সোনিয়া গেটের শেডের নিচে দাঁড়িয়ে আছে। তার ছাতা নেই, উবার পাঠাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না, রিক্সাও নেই। সময় গড়িয়ে রাত 8টা বাজতে চলল। সোনিয়া চিন্তায় পড়ে গেল। মা নিশ্চয়ই চিন্তা করছে। হঠাৎ বৃষ্টির পর্দার ভেতর থেকে একটা রিক্সা এসে গেটের সামনে থামলো। রিক্সার হুড় তোলা, সামনে পলিথিন দেয়া। পলিথিন সরিয়ে একটা মুখ বের হলো। শান, সে ভিজে কাক ভেজা হয়ে গেছে, চুল থেকে পানি ঝরছে। ম্যাডাম, লিফট লাগবে? ফ্রি সার্ভিস না, তবে নিরাপদ। তুমি তুমি এখনো বাড়ি যাওনি? আমার সিনিয়র বউকে ফেলে আমি বাড়ি যাই কি করে? জানতাম তুমি আটকা পড়বে। এই ওয়েদারে গাড়ি পাওয়া লটারি জেতার সমান। ওঠো, ভিজে যাবে। সোনিয়া আর তর্ক করলো না। সে দৌড়ে গিয়ে রিক্সায় উঠলো। শান একটু সরে বসলো জায়গা করে দেওয়ার জন্য। রিক্সার হুড তোলা, সামনে পলিথিন, ভেতরে অন্ধকার এবং খুব অল্প জায়গা। দুজনকে ঘেঁষাঘেঁষি করে বসতে হলো। বাইরে বৃষ্টির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। শানের ভেজা শরীর থেকে একটা অদ্ভুত সুবাস আসছে। বৃষ্টির পানি আর তার শরীরের নিজস্ব গন্ধ মিলে মিশে একাকার। সোনিয়া আড়ষ্ট হয়ে বসে আছে। শানের হাতটা সোনিয়ার হাতের সাথে লেগে আছে। সোনিয়া হাত সরাতে চাইলেও কিন্তু জায়গা নাই। রিক্সা চলতে শুরু করলো। রাস্তা ভাঙাচোরা, প্রতিবার রিক্সা দুলছে। সোনিয়ার কাঁধ শানের কাঁধের সাথে ধাক্কা খাচ্ছে। একসময় রিক্সা একটা বড় গর্তে পড়লো। সোনিয়া ছিটকে শানের উপর গিয়ে পড়লো। শান সোনিয়াকে সামলানোর জন্য তার এক হাত দিয়ে সোনিয়ার কোমর জড়িয়ে ধরলো। সোনিয়া চমকে উঠল, কিন্তু সরে যাওয়ার চেষ্টা করলো না। অন্ধকারে শানের চোখের দিকে তাকালো সে। খুব কাছে, নিঃশ্বাসের দূরত্বে শানের মুখ। ভয় পাচ্ছ? না, মানে হ্যাঁ, বৃষ্টিটা খুব জোরে হচ্ছে। বৃষ্টির কথা বলিনি সোনিয়া, আমি আমার কথা বলছি। আমাকে ভয় পাচ্ছ? আমি এত কাছে, তাই? শানের গলাটা খাদে নেমে এসেছে। সে তার কোমর জড়িয়ে রাখা হাতটা একটু শক্ত করলো। সোনিয়ার হৃদস্পন্দন এখন ট্রেনের গতির মতো ছুটছে। সে শানের চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছে। শান ধীরে ধীরে তার মুখটা সোনিয়ার মুখের দিকে এগিয়ে আনলো। সোনিয়া তার চোখ বন্ধ করে ফেলল। সে জানে এটা ঠিক হচ্ছে না, তার বাধা দেওয়া উচিত। কিন্তু তার শরীর অবশ হয়ে আসছে। শানের ঠোঁটের উষ্ণতা সে অনুভব করতে পারছে। ঠিক সেই মুহূর্তে রিক্সাটা জোরে ব্রেক কষল। রিক্সাওয়ালা বাইরে থেকে চেঁচিয়ে উঠল, ওস্তাদ, সামনে জ্যাম, রিক্সা যাইব না। মুহূর্তে জাদুকরি আবেশটা ভেঙে গেল। সোনিয়া দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসলো। সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। শানও একটু অপ্রস্তুত হয়ে চুলে হাত বোলালো। অন্ধকারে সোনিয়া বুঝতে পারলো শান হাসছে। ভাগ্য ভালো রিক্সাওয়ালা ব্রেক কষলো, না হলে আজ থাক, বাকিটা তোলা থাক। অসভ্য, একদম কথা বলবে না। সোনিয়া ধমক দিল ঠিকই, কিন্তু তার গলার স্বরে কোনো জোর ছিল না। বাকি পথটুকু তারা আর কোনো কথা বলল না। কিন্তু দুজনে অনুভব করলো তাদের মাঝখানে অদৃশ্যর দেয়ালটা আজ বৃষ্টির পানিতে ধুয়ে অনেকখানি পাতলা হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা। সোনিয়া আর শান যখন ভিজতে ভিজতে গেট দিয়ে ঢুকলো, তখন দোতলায় বারান্দা থেকে শানের মা সব দেখছিলেন। তার চোখে সন্দেহের ছায়া। সোনিয়া শানকে ধন্যবাদ না দিয়েই নিজের ফ্ল্যাটে ঢুকে গেল। শান শীষ বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে উপরে উঠল। ঘরে ঢুকে সোনিয়া দেখলো তার মা সোফায় বসে আছেন, পাশে তার বাবা। তাদের মুখ গম্ভীর। সোনিয়া ভয় পেয়ে গেল। কি হয়েছে মা, তোমরা এভাবে বসে আছো কেন? তুই কার সাথে ফিরলি সোনিয়া? শানের সাথে? হ্যাঁ মা, বৃষ্টিতে গাড়ি পাচ্ছিলাম না, ও হেল্প করলো। কেন? পাড়ার লোকে কি বলছে জানিস? নতুন ভাড়াটিয়ার মেয়ে নাকি বাড়িওয়ালার বকাটে ছেলের সাথে ঢলাঢলি করছে। সোনিয়া, তোর বয়স হয়েছে, তোর একটা সম্মান আছে,
একটা 22 বছরের ছেলের সাথে তোকে রিলেশন করে ফিরতে দেখে মানুষ কি ভাববে? মা, মানুষ কি বললো তাতে আমার কি? ও আমাকে সাহায্য করেছে, এখানে খারাপ কিছু নেই। খারাপ ভালো কথা না, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আজই তোর খালা একটা সম্বন্ধ এনেছে। ছেলে সরকারি চাকরি করে, বয়স 32। আগামী শুক্রবার দেখতে আসবে। তুই আর কোনো ঝামেলা করিস না, এই শুক্রবারই সব পাকা কথা হবে। সোনিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ের কথা? সে তখনও প্রস্তুত নয়। আর হঠাৎ করে কেন জানি তার মনে এক কোণায় শানের মুখটা ভেসে উঠল। এই সেই বৃষ্টির সন্ধ্যা, সে রিকশার অন্ধকার আর শানের সেই আকুতি। সোনিয়া নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সে আয়নার সামনে দাঁড়ালো। তার ভেজা চুল, বিধ্বস্ত চেহারা। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি কি চাই? ওদিকে 3 তলায় শাম তার ঘরে গিটার নিয়ে বসেছে। সে টুংটাং করে একটা সুর তুলছে। আজ তার মন ভালো। সে জানে সোনিয়া তার প্রতি দুর্বল, কিন্তু সে জানে না নিচে সোনিয়ার পরিবারে কি ঝড় বয়ে যাচ্ছে। শান গান ধরল, তুমি আমার প্রথম সকাল, তুমি আমার শেষ বিকেল, বয়স দিয়ে কি বা আসে, প্রেম তো কেবল মনেরই খেল। গান গাইতে গাইতে শান বারান্দায় এলো। নিচতলায় সোনিয়ার ঘরের আলো নিভে গেল। শান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে পথটা সহজ হবে না, কিন্তু সে এও জানে সোনিয়াকে ছাড়া তার চলবে না। সোনিয়া তার জেদ, সোনিয়া তার ভালোবাসা। কিন্তু আগামী শুক্রবার যে ঝড় আসছে তার মোকাবেলা শান কীভাবে করবে? সোনিয়ার বিয়ের সম্বন্ধ কি তাদের ওই অসমাপ্ত গল্পকে এখানেই শেষ করে দিবে? শুক্রবার সকাল, ছুটির দিন হলেও চৌধুরী ভিলার নিচতলায় আজ কোনো আলস্য নেই। সকাল থেকে স্থূল স্থূল কাণ্ড। রান্নাঘর থেকে পোলাও আর মাংসের কড়া ঘ্রাণ ভেসে আসছে। সোনিয়ার মা মিসেস সালমা ঘরমাক্ত শরীরে এ ঘর ও ঘর করছে। সোনিয়ার বাবা বসার ঘরের সোফা কাভারগুলো ঠিকঠাক করছে। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই সোনিয়ার ঘরের দরজায় বন্ধ। সে জানালা গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ মেঘ নেই, চড়া রোদ। কিন্তু সোনিয়ার মনের ভেতরটা অমাবস্যার অন্ধকারের মতো কালো হয়ে আছে। তার খাটের উপর একটা মেরুন রঙের জামদানি শাড়ি রাখা। মা বলে গেছেন আসরের নামাজের পর পাত্রপক্ষ আসবে, তার আগেই যেন সে তৈরি করে নেয়। সোনিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার 27 বছরের জীবনে সে কখনো ভাবেনি বিয়ের নাম শুনলে তার এতটা দম বন্ধ লাগবে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে গতরাতের বৃষ্টির দৃশ্য, রিকশার হুড তোলা অন্ধকার আর শানের সেই মায়াবী চোখ। ও সোনিয়া, দরজা খোল মা, পার্লার থেকে মেয়ে এসেছে তোকে সাজাতে। এখনো এইভাবে দাঁড়িয়ে আছিস? শাড়িটা পরিসনি কেন? মায়ের চোখে সোনিয়ার ধ্যান ভাঙল। সে অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলল। মিসেস সালমা মেয়ের মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন। সোনিয়ার চোখে কোনো আনন্দ নেই, বরং একরাশ ক্লান্তি আর বিরক্তি। কিন্তু তিনি সেসব উপেক্ষা করলেন। মেয়ের ভালো তার চেয়ে বেশি কেউ বোঝে না, এই বিশ্বাস তার আছে। তিনি জোর করে সোনিয়াকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিলেন। মা, আমার শরীরটা ভালো লাগছে না, আজ বাদ দেওয়া যায় না? ওদের না করে দাও। পাগল হয়েছিস? তারা রওনা দিয়ে দিয়েছে। আর ছেলে সরকারি চাকরি করে, এমন সম্বন্ধ লটারিতে পাওয়া যায়। তুই চুপচাপ সেজে নে, কোনো কথা শুনবো না। সোনিয়া আর কোনো কথা বলল না। সে পুতুলের মতো বসে রইল। পার্লারের মেয়েটি তার মুখে মেকআপের প্রলেপ লাগাতে শুরু করলো। কিন্তু সোনিয়ার মনের ভেতরের অস্থিরতা মেকআপ দিয়ে ঢাকা সম্ভব হচ্ছিল না। ওদিকে 3 তলায় শান মাত্র ঘুম থেকে উঠেছে। সে বারান্দায় এসে আড়মোড়া ভাঙল। নিচে গেটের সামনে একটা মাইক্রোবাস এসে থামতে দেখল সে। মাইক্রোবাস থেকে কয়েকজন বয়স্ক লোক আর একটা চশমা পরা, মাথায় টাক পরা মতো লোক নামলো। তার হাতে মিষ্টির প্যাকেট। শানের বুকের ভেতরটা হঠাৎ করে থক করে উঠল। সে দ্রুত ঘরের ভেতর এসে মাকে ডাকলো, মা, ও মা, নিচে কারা এসেছে? এত মেহমান কেন? ও, তোকে তো বলাই হয়নি। আর সোনিয়াকে দেখতে আসছে। ছেলে বিসিএস ক্যাডার, কৃষি অফিসার, ভালো ফ্যামিলি। তোর বাবাও নিচে গেছে ওদের রিসিভ করতে। শান পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। সোনিয়াকে দেখতে এসেছে, তার সোনিয়াকে। শানের মাথার ভেতর রক্ত চলে গেল। সে কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার হাত পা কাঁপছে রাগে। সে দেয়ালে সজোরে একটা ঘুষি মারল। ইম্পসিবল, এটা হতে পারে না। সোনিয়া এটা হতে দিতে পারে না। ও জানে আমি
আমি ওকে। শান কথা শেষ করতে পারল না। সে আয়নায় নিজের দিকে তাকালো। তার চোখ লাল হয়ে গেছে। সে টি শার্টটি খুলে একটা পাঞ্জাবি পরে নিল। সাদা পাঞ্জাবি, হাতা গোটানো, চুলগুলো ব্রাশ করে নিল। তার চোখে মুখে এখন আর সেই চঞ্চলতা নেই, আছে এক কঠিন সংকল্প। সে জানে তাকে কি করতে হবে। সে সোজা নিচে নেমে গেল। নিচতলায় ড্রয়িং রুম তখন লোকে লোকারণ্য। পাত্রপক্ষের মুরব্বীরা সোনিয়ার বাবার সাথে আলাপ করছেন। পাত্র, যার নাম তুহিন, সে সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে। তার বয়স 32 হলেও তাকে দেখে 35-36-এর মনে হচ্ছে। মাথার চুল পাতলা, বুড়িটা একটু বের হওয়া। শান ড্রয়িং রুমে ঢুকতে সবাই চুপ হয়ে গেল। শানের ব্যক্তিত্ব, তার উচ্চতা আর সুঠাম দেহ তাকে আলাদা করে চিনিয়ে দেয়। আরে শান বাবা, এসো এসো, পরিচয় করিয়ে দিই। ইনি এই তুহিন। আর তুহিন, এ হলো শান, আমাদের বাড়িওয়ালা ছেলে। ভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। শান মুখে একটা মেয়েকেই হাসি ঝুলিয়ে এগিয়ে গেল। সে তুহিনের দিকে হাত বাড়িয়ে দিল। তুহিন শানকে আপাদ মস্তক দেখে একটু অবজ্ঞার হাসি হাসল। ওহ, স্টুডেন্ট, ভালো। কোন ইয়ার? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? আজকালকার ছেলেরা তো পড়াশোনার চেয়ে আড্ডাবাজিতে বেশি থাকে। জি ভাইয়া, সেকেন্ড ইয়ার। আড্ডা তো দেই, আসলে জীবনটাকে উপভোগ করার বয়স তো এখনই। পরে তো আপনার মতো মানে সরকারি চাকরির চাপে বুড়িয়ে যাব, তাই না? শানের কথার খোঁচাটা ঘরের অনেকেই বুঝল না, কিন্তু তুহিন ঠিকই বুঝল। সে একটু নড়ে চড়ে বসল। শান সোফার এক কোনায় গিয়ে বসল, ঠিক তুহিনের মুখোমুখি। তার দৃষ্টি শিকারীর মতো তুহিনের ওপর নিবদ্ধ। আমি সোনিয়াকে নিয়ে আসছি। মিসেস সালমা ভেতরের ঘর থেকে সোনিয়াকে নিয়ে এলেন। সোনিয়ার পরনে মেরুন জামদানি, কপালে ছোট টিপ, কানে সোনার দুল। তাকে দেখে ঘরের সবাই মুগ্ধ হয়ে গেল। শান পলক ফেলতে ভুলে গেল। আজ সোনিয়াকে কোনো দেবীর মতো লাগছে, কিন্তু সেই দেবীর মুখ বিষণ্ণ। সোনিয়া ধীর পায়ে এসে বাবার পাশে বসলো। সে একবারের জন্য মাথা তুলে তাকালো না। মাশাল্লাহ, ছবিতে যেমন দেখেছিলাম সামনাসামনি তার চেয়ে সুন্দর। তা সোনিয়া, তুমি তো জব করে শুনেছি। বিয়ের পর কি জব কন্টিনিউ করতে চাও? আমার অবশ্য হাউস অফই পছন্দ। গড়ে বউ গড়েই মানায়। তুহিনের কথায় সোনিয়া চমকে উঠল। সে চাকরি ভালোবাসে, নিজের পায়ে দাঁড়ানো তার স্বপ্ন। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সার কথা বলে উঠল। ভাইয়া, এখন তো মেয়েরা প্লেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, আর আপনি চান বউ ঘরে বসে হাঁড়ি ঠেলুক? এটা তো একটু ব্যাকডেটের চিন্তা ভাবনা হয়ে গেল না? সোনিয়া আপু, মানে সোনিয়া তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে HR, ওর ক্যারিয়ার তো ব্রাইট। ছোটদের বড়দের কথায় কথা বলা ঠিক না। আমরা আমাদের পুত্রবধূর ব্যাপারে সিদ্ধান্ত নেব। অবশ্যই আঙ্কেল, আমি তো শুধু জেনারেটরটা চেক করতে এসেছিলাম। লোডশেডিং খুব ডিস্টার্ব করছে তো। আসলে সোনিয়া গরম একদম সহ্য করতে পারে না, ওর আবার এসি ছাড়া ঘুম হয় না। আপনাদের গ্রামের বাড়িতে এসি আছে তো ভাইয়া, নাকি তাল পাখা দিয়ে বাতাস করতে হবে? ঘরের পরিবেশটা ভারী হয়ে উঠল। শান ইচ্ছে করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। সোনিয়ার বাবা শানের দিকে কড়া চোখে তাকালেন। শান সেটা গ্রাহ্যই করল না। সে সোনিয়ার দিকে তাকালো। সোনিয়াও এই প্রথম শানের দিকে তাকালো। তার চোখে জল টলমল করছে, আর সেই সাথে একটা মিনতি, শান থামো প্লিজ। কিন্তু শানের চোখে আগুন। সে বোঝাতে চাইছে, আমি থাকতে তোমাকে টাকলু বরের গলায় ঝুলতে দেব না। আমার পোস্টিং এখন জেলা সদরে, সেখানে সব সুবিধা আছে। আর সোনিয়া, তোমার কি রান্নাবান্না জানা আছে? আমার মায়ের আবার হাতের কাজ খুব পছন্দ। জি, মোটামুটি পারি। মোটামুটি না, দারুণ পারে, তবে ঝালটা একটু বেশি খায়। আর রাগলে তো কথাই নেই। ভাইয়া, আপনি কি জানেন সোনিয়া ক্যারাতে জানে? বিয়ের পর ঝগড়া হলে কিন্তু খবর আছে, হাড়গোড় আস্ত থাকবে কিনা সন্দেহ। এবার তুহিন কিছুটা ভরকে গেল। সে সোনিয়ার দিকে তাকালো সন্দেহজনক দৃষ্টিতে। সোনিয়া লজ্জায় আর রাগে মাটির সাথে মিশে যেতে চাইছে। শান কি শুরু করেছে সবার সামনে? শান, তুমি এখানে কি করছো? বাবা তুহিন, কিছু মনে করো না, ও খুব ফাজিল ছেলে,
যাও শান, উপরে যাও। যাচ্ছি মা। আসলে নতুন দুলাভাই তো, একটু খাতির করছিলাম। আচ্ছা সোনিয়া, তুমি না বলেছিলে তোমার বয়ফ্রেন্ডের হাইট 6 ফুট, তুহিন ভাইয়া তো মনে হয় 5 ফুট 6। সমস্যা হবে না তো হিল পড়লে? এই কথাটা ছিল বোমার মতো। পুরো ঘরে পিন পতন নীরবতা নেমে এলো। সোনিয়ার বাবা মা আকাশ থেকে পড়লেন। তুহিনের পরিবার মুখ চাওয়াচাই করতে লাগলো। সোনিয়া শানের দিকে তাকালো অবিশ্বাসের দৃষ্টিতে। শান কিভাবে এত বড় মিথ্যা কথাটা বলতে পারলো? বয়ফ্রেন্ড? সোনিয়ার বয়ফ্রেন্ড আছে? আপনারা তো বলেছিলেন ও কোনো সম্পর্কের সাথে জড়িত নয়। না না বাবা, এসব মিথ্যে কথা। সান মজা করছি। সোনিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই। সান, তুমি এক্ষুনি বের হও এখান থেকে। শান উঠে দাঁড়ালো। তার কাজ শেষ। সে সন্দেহের বীজ বনে দিয়েছে। সে সোনিয়ার দিকে একটা অর্থপূর্ণ দৃষ্টি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সোনিয়া আর বসে থাকতে পারল না। সে কান্না চেপে দৌড়ে নিজের ঘরে চলে গেল। ড্রয়িং রুমে তখন তুমুল হট্টগোল। তুহিনের পরিবার অপমানিত বোধ করছে। তারা উঠে দাঁড়ালো। আমরা আজ আসি। মেয়ের ব্যাপারে এমন কথা শোনার পর আমরা আর এগোতে চাই না। ছেলের আমার সম্মানের ব্যাপার আছে। তারা সোনিয়ার বাবা মায়ের কোনো অনুরোধ না শুনে বেরিয়ে গেল। সোনিয়ার বাবা সোফায় বসে পড়লেন মাথায় হাত দিয়ে। মা কান্নায় ভেঙে পড়লেন। সন্ধ্যা হয়েছে। বাড়ির ছাদটা জনশূন্য। আকাশের এক কোণে চাঁদ উঠেছে, কিন্তু তার আলো ম্লান। সোনিয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখ ফুলে গেছে। একটু আগে বাবা তাকে অনেক বকাঝকা করেছেন, কিন্তু তার সব রাগ, সব অভিমান গিয়ে জমা হয়েছে শানের উপর। শান কেন এমন করলো? কেন তার জীবনটা এভাবে তছনছ করে দিল? সিঁড়ির দরজা খোলার শব্দ হলো। সোনিয়া তাকালো না। সে জানে কে এসেছে। পায়ের শব্দটা তার খুব চেনা। শান এসে সোনিয়ার পাশে দাঁড়ালো। সে কিছু বলল না, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। খুশি হয়েছো তুমি? খুব মজা পেয়েছো? আমার বাবার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়ে তোমার খুব শান্তি লাগছে এখন? সোনিয়ার গলার স্বর কান্নায় বুঝে আসছে, কিন্তু তাতে তীব্র ঝাঁজ। সে ঘুরে শানের দিকে তাকালো। শান তখনও শান্ত। সে পকেট থেকে রুমাল বের করে সোনিয়ার দিকে বাড়িয়ে দিল। চোখটা মোছো। তোমাকে কাঁদতে দেখলে আমার বুকটা ফেটে যায়। নাটক করো না শান, একদম নাটক করবে না। তুমি কি ভেবেছো এইভাবে বিয়ে ভেঙে দিলেই আমি তোমার হয়ে যাব? তুমি কি বোঝো না আমাদের কোনো ভবিষ্যৎ নেই? তুমি আমার চেয়ে 5 বছরের ছোট। সমাজ এটা মানবে না, আমার পরিবার মানবে না। তুমি কেন আমার জীবনটা নষ্ট করছো? সোনিয়া শানের বুকে কিল মারতে শুরু করলো। তার কান্না বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। শান চুপচাপ সোনিয়ার আঘাতগুলো সহ্য করলো। তারপর হঠাৎ সে সোনিয়ার দুটো হাত ধরে ফেললো শক্ত করে। সোনিয়া ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। শান সোনিয়াকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। দুজনের শরীর এখন একে অপরের সাথে লেপ্টে আছে। সোনিয়ার কান্না থেমে গেল ভয়ে আর উত্তেজনায়। শানের চোখে আজ অন্য এক আগুন। সমাজ, পরিবার, বয়স, এসব অজুহাত আর কতদিন দেবে সোনিয়া? ওই লোকটা, ওই তুহিন যে তোমার রান্নার হাত আর চামড়ার রং দেখতে এসেছিল, সে তোমার যোগ্য? সে তোমাকে ভালোবাসতো নাকি একটা ফার্নিচার হিসেবে ঘরে নিয়ে যেত? এসব আমি জানি না। অন্তত ও আমার সমবয়সী, আমার যোগ্য। তুমি একটা স্টুডেন্ট, বাউন্ডুলে। তোমার সাথে আমার কিসের সম্পর্ক? সম্পর্ক নেই? সত্যি? তাহলে গতকাল রিকশায় যখন আমি তোমাকে ছুঁয়েছিলাম তখন তুমি সরে যাওনি কেন? আজ যখন আমি ওই লোকটাকে অপমান করছিলাম তখন তোমার চোখে আমি কেন স্বস্তি দেখেছিলাম? সোনিয়া, নিজের হৃদয়ের সাথে মিথ্যে বলো না। তুমিও আমাকে ভালোবাসো। বাসি না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি শুধু আমার একটা ভুল। সোনিয়ার কথা শেষ হওয়ার আগেই শান তার ঠোঁট দিয়ে সোনিয়ার ঠোঁট আটকে দিল। আচমকাই আক্রমণে সোনিয়া স্তব্ধ হয়ে গেল। সে প্রথম কয়েক সেকেন্ড বুঝতে পারল না কি হচ্ছে। শানের চুম্বনে কোনো জোর জবরদস্তি নেই, আছে তীব্র অধিকারবোধ আর দীর্ঘদিনের জমে থাকা তৃষ্ণা। শান সোনিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। সোনিয়ার হাত দুটো যা শানকে ঠেলে দেওয়ার জন্য উদ্যত ছিল, তা ধীরে ধীরে শানের গলার পেছনে চলে গেল। সে শানের চুলে হাত ডুবিয়ে দিল। তার মস্তিষ্ক তাকে বাধা দিচ্ছে, কিন্তু হৃদয় আজ বিদ্রোহী। ছাদের নির্জনতায়, চাঁদের আবছা আলোয় অসম বয়সের দুটি মানুষ তাদের সমস্ত সংস্কার, ভয় আর দ্বিধা ভুলে একাকার হয়ে গেল।
সময় যেন থমকে দাঁড়িয়েছে। শান যখন তার ঠোঁট সরালো তখন সোনিয়া হাঁপাচ্ছে, তার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে। শান নিজের কপালটা সোনিয়ার কপালের সাথে ঠেকিয়ে রাখলো। তাদের দুজনের গরম নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে। এখনো বলবে আমাকে ভালোবাসো না? এখনো বলবে আমি তোমার ভুল? সোনিয়া চোখ খুলল। তার চোখে এখন আর রাগ নেই, আছে লজ্জার সমর্পণ। সে শানের বুকে মাথা রাখল। তার মনে হচ্ছে সে এত বছর ধরে এই আশ্রয়টাই খুঁজছিল। তুহিন বা অন্য কেউ তাকে এই নিরাপত্তায় পাগলামি দিতে পারতো না। তুমি খুব খারাপ শান, তুমি আমাকে ধ্বংস করে দিলে। এখন আমি কি করব? বাবা আমাকে কি জবাব দিব? আমরা ধ্বংস হইনি সোনিয়া, আমরা নতুন করে শুরু করলাম। আর বাবা মা, তাদের ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে থেকো। কথা দিচ্ছি এই হাত আমি কখনো ছাড়ব না। ভাড়াটিয়ার মেয়েকে এই বাড়ির পার্মানেন্ট সিনিয়র বউ না করা পর্যন্ত শান চৌধুরীর শান্তি নেই। আমার ভয় করছে শান, খুব ভয় করছে। ভয় নেই, আমি আছি তো। তোমার পিচ্চি জামাই সব সামলে নেবে। শান সোনিয়ার থুতনি ধরে তার মুখটা তুলে ধরল। সোনিয়ার গালে এখনও কান্নার দাগ। শান আলতো করে সেখানে একটা চুমু খেলো। সোনিয়া শানের বুকে মুখ লুকালো। ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে তখন ভালোবাসার ঘ্রাণ। নিচে হয়তো ঝড় বয়ে গেছে, কিন্তু উপরে এই দুজন মিলে এক নতুন পৃথিবীর জন্ম দিল। কিন্তু এই সুখ কি দীর্ঘস্থায়ী হবে? সোনিয়ার বাবা কি এত সহজে সব মেনে নেবেন? আর ভার্সিটির মিথিলা, যে শানকে পছন্দ করে, সে কি চুপ করে থাকবে? শান আর সোনিয়ার এই গোপন সম্পর্কের কথা জানাজানি হতে বেশি সময় লাগবে না। আর তখন শুরু হবে আসল পরীক্ষা। সোনিয়া শানের কাছ থেকে একটু দূরে দাঁড়ালো। তার শাড়ি একটু অগোছালো হয়ে গেছে, সে ঠিক করে নিল। আমাকে নিচে যেতে হবে, মা চিন্তা করবে। যাও, কিন্তু মনে রেখো তুমি এখন অফিসিয়ালি বুকড। আর কোনো তুহিন বা শাহিন এলে আমি সোজা কিডন্যাপ করে ফেলবো। পাগল! সোনিয়া মুচকি হেসে সিঁড়ির দিকে দৌড় দিল। শান তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, তার মুখে তৃপ্তির হাসি। সে জানে সামনে অনেক কঠিন পথ, কিন্তু আজ সে সবচেয়ে বড় জয়টা পেয়েছে। সোনিয়ার মনের দরজা সে খুলে ফেলেছে। শান আবার রেলিংয়ে হেলান দিল। পকেট থেকে ফোন বের করে দেখলো মিথিলা 10টা মিস কল। সে ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখলো। আপাতত সোনিয়ার ঠোঁটের স্বাদ, হাতা শরীরে উষ্ণতা ছাড়া শান আর কিছুই ভাবতে চাইছে না। নিচে নেমে সোনিয়া দেখলো তার ঘরে মা বসে আছেন। মায়ের চোখ খোলা। সোনিয়াকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। কোথায় ছিলে এতক্ষণ? ছাদে? শান ছিল ওখানে? মায়ের সরাসরি প্রশ্নে সোনিয়া থতমত খেয়ে গেল। তার বুক ধরফর করছে। সে কি মিথ্যা বলবে, নাকি সত্যিটা বলে দেবে? মায়ের চোখে সন্দেহ আর উদ্বেগের ছায়া। সোনিয়া ঢোক গেল। মা, আমাকে সত্যি কথা বল সোনিয়া, শানের ওই কথাগুলো কি শুধুই ফাজলামি ছিল, নাকি তোদের মধ্যে সত্যি কিছু চলছে? তুই জানিস ওর বয়স কত? তুই জানিস তুই কি করছিস? মায়ের গলায় হাহাকার। সোনিয়া মায়ের হাতটা ধরল। তার হাত ঠান্ডা হয়ে আছে। সে বুঝতে পারছে এখন আর পালানোর পথ নেই। যুদ্ধটা শুরু হয়ে গেছে নিজের ঘরের ভেতর থেকেই। এদিকে মিসেস সালমার প্রশ্নে সোনিয়ার ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাইরের অন্ধকার যেন ঘরের ভেতরে প্রবেশ করেছে। সোনিয়া মায়ের চোখের দিকে তাকালো। সেখানে সে মায়ের চিরচেনা স্নেহ দেখতে পেল না, দেখল একরাশ আতঙ্ক আর অবিশ্বাস। সোনিয়া জানে এই মুহূর্তে একটা মিথ্যা হয়তো পরিস্থিতিটা সামাল দিতে পারত, কিন্তু শানের ছোঁয়ার পর, ছাদের এই ঘটনার পর সোনিয়া নিজের বিবেকের কাছে মিথ্যা বলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সে মাথা নিচু করে খাটের এক কোণায় বসলো। তার নীরবতাই যেন তার অপরাধের স্বীকৃতি। তুই চুপ করে আছিস কেন সোনিয়া? বল যে শান মিথ্যে বলেছে, বল যে তোদের মধ্যে কিচ্ছু নেই। তুই কি বুঝতে পারছিস না মা? ও তোর চেয়ে 5 বছরের ছোট, ও এখনো ছাত্র, আর তুই চাকরি করিস। সমাজ এটাকে কিভাবে দেখবে? লোকে বলবে তুই ভুলিয়ে ভালিয়ে বাড়িওয়ালার ছেলেকে পটিয়েছিস। আমাদের ইজ্জত কোথায় থাকবে? মায়ের গলায় হাহাকার ফুটে উঠল। তিনি সোনিয়ার হাত দুটো খামচে ধরলেন। সোনিয়া চোখের পানি ধরে রাখতে পারল না। সে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, বিশ্বাস করো, আমি চাইনি। আমি নিজেকে অনেক বুঝিয়েছি। আমি জানি আমাদের বয়সের তফাৎ অনেক, আমাদের সামাজিক অবস্থান আলাদা, কিন্তু মা, ও আমাকে সম্মান করে, ও আমাকে ভালোবাসে। তুহিন ভাইয়ের মতো ও আমাকে আসবাবপত্র ভাবে না। আমি কি করব মা? আমার মন যে মানে না। ভালোবাসা?
ওইসব ভালোবাসা না, এইটা বয়সের দোষ। শান ছোট ছেলে, ও আবেগে ভাসছে। আর তুই তুই তো বুদ্ধিমতী মেয়ে, তুই কেন এই পাগলামিতে গা ভাসালি? কাল সকালে যদি ও তোকে ছেড়ে দেয়, তখন তুই কোথায় দাঁড়াবি? শোন সোনিয়া, এই সম্পর্ক কোনোদিন টিকবে না, ভুলে যা। কাল থেকেই অফিস শেষ করে সোজা বাসায় ফিরবি, আর শানের ছায়াও মারাবি না। মিসেস সালমা চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে ভিজিয়ে দিয়ে গেলেন, যেন সোনিয়া নিজের ঘরেই এখন বন্দি। সোনিয়া ফ্লোরে বসে রইল, তার কানে বাজছে শানের কথাগুলো। আমি আছি তো। কিন্তু মা যখন এভাবে ভেঙে পড়লেন, তখন শানের আশ্বাসও যেন ফিকে মনে হচ্ছে। পরদিন সকালে চৌধুরী বিলা থমথমে। শান খুব সকালে উঠে তৈরি হয়ে নিয়েছে, তার মেজাজ ফুরফুরে। কাল রাতে সোনিয়ার কনফেশন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিয়েছে। সে শীষ বাজাতে বাজাতে ডাইনিং টেবিলে এলো, কিন্তু টেবিলে বসে দেখলো তার মা মিসেস রেহানা খুব গম্ভীর মুখে চা খাচ্ছেন। বাবা খবরের কাগজ পড়ছেন, কিন্তু তার কপালে ভাঁজ। গুড মর্নিং মা, আজ নাস্তা কি? খুব খিদে পেয়েছে। খিদে তো পাবেই, অন্যের ভিড়ে ভাঙার জন্য এত এনার্জি খরচ করলে খিদে পাওয়া স্বাভাবিক। শান চমকে মায়ের দিকে তাকালো। মা সব বুঝে ফেলেছেন নাকি অনুমান করেছেন? শান দ্রুত নিজেকে সামলে নিল। সে একটা টোস্ট হাতে নিয়ে স্বাভাবিক হওয়ার ভান করলো। কিসের বিয়ে ভাঙা মা? আমি তো সত্যি কথাই বলেছিলাম। ওই লোকটা সোনিয়ার যোগ্য ছিল না। একটা মেয়েকে শাড়ি আর গয়না দিয়ে মাপা যায় না। যোগ্য কি অযোগ্য সেইটা দেখার দায়িত্ব তোর না শান। তুই কেন নাক গলাতে গেলি? আর পাড়ার মোড়ে মোড়ে এসব কি শুনছি? তুই নাকি সোনিয়াকে বাইক করে ঘুরিস, বৃষ্টির দিন রিক্সায় করে ফিরেছিস। শান, তুই কি জানিস ওরা আমাদের ভাড়াটিয়া? ওরা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আর ওই মেয়ে তোর চেয়ে কত বড় জানিস? তোর কি মাথা খারাপ হয়েছে? মা প্লিজ, স্ট্যাটাস আর বয়সের কথা বলে ছোট লোকই করো না। সোনিয়া এডুকেটেড, স্মার্ট আর ভালো ফ্যামিলির মেয়ে। আর বয়স প্রেম কি ক্যালেন্ডার দেখে হয়? আমি ওকে ভালোবাসি মা, আর এটা কোনো গুজব না, এটা সত্যি। শানের বাবা জনাব চৌধুরী এতক্ষণ চুপ ছিলেন। ছেলের মুখে এমন সরাসরি স্বীকারোক্তি শুনে তিনি হাতের কাগজটা সজোরে টেবিলের উপর আছাড় মারলেন। চায়ের কাপটা ঝনঝন করে কেঁপে উঠল। মুখ সামলে কথা বলবে এদব। আমাদের সামনে দাঁড়িয়ে প্রেম করার কথা বলছিস, তো আবার এই বয়স্ক মেয়ের সাথে? আজই আমি ওদের বাড়ি ছাড়ার নোটিশ দেব। এই বাড়িতে থেকে আমার ছেলের মাথা খাওয়া আমি সহ্য করব না। বাবা, তুমি এটা করতে পারো না। ওদের কোনো দোষ নেই। আমি সোনিয়াকে পছন্দ করেছি। তুই যদি ওদের বের করে দাও, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। ওরে আমার রোমিও, বাড়ি ছেড়ে যাবি? পকেটে কয় টাকা আছে তোর? বাপের হোটেলে গিয়ে বাপের চোখ রাঙাচ্ছিস? ভার্সিটিতে যা, ফিরে এসে যেন দেখি মাথা ঠান্ডা হয়েছে। আর মনে রাখবি, ওই মেয়ের সাথে যদি তোকে আমি দেখি তাহলে আমি সোনিয়ার বাবার সামনে এমন সিন ক্রিয়েট করব যে ওরা মুখ দেখাতে পারবে না। শান রাগে গজগজ করতে করতে নাস্তা না করেই বেরিয়ে গেল। তার খুব অসহায় লাগছে। সে জানতো বাধা আসবে, কিন্তু বাবা মা যে এত দ্রুত এত কঠোর হবেন তা সে ভাবেনি। সে বাইক নিয়ে সোজা ভার্সিটির দিকে রওনা দিল। তার এখন সোনিয়ার সাথে কথা বলা খুব দরকার, কিন্তু সোনিয়ার ফোন বন্ধ। ভার্সিটি ক্যাম্পাসে পৌঁছে শান দেখল মিথিলা গেটের কাছেই দাঁড়িয়ে আছে। মিথিলা শানের ক্লাসমেট, দেখতে সুন্দর এবং বেশ ধনী পরিবারের মেয়ে। সে অনেকদিন ধরেই শানের পেছনে ঘুরছে, কিন্তু শান তাকে পাত্তা দেয় না। আজ শানকে বিধ্বস্ত থেকে মিথিলা এগিয়ে এলো। হাই শান, কি হয়েছে তোমার? তোমার কেমন দেখাচ্ছে কেন? আর কাল থেকে তোমাকে ফোনে পাচ্ছে না। আমি ভালো নেই মিথিলা, আমাকে একা থাকতে দাও। শান মিথিলাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু মিথিলা নাছোড়বান্দা। সে শানের পথ আটকে দাঁড়ালো। মিথিলার চোখে সন্দেহের ঝিলিক। সে ডিপার্টমেন্টের কিছু গুঞ্জন শুনেছে শান নাকি কোনো এক সিনিয়র আপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। একা থাকতে দেবো কেন? শুনলাম তুমি নাকি প্রেমে পড়ে গেছো। কে সে? আমাদের ক্যাম্পাসের নাকি বাইরের? শান, তুমি আমাকে ইগনোর করে কার পিছনে করছো? মিথিলা, এটা আমার পার্সোনাল ম্যাটার। তোমার এখানে নাক গলানোর কোনো রাইট নেই। আর হ্যাঁ, আমি প্রেমে পড়েছি, তাকে আমি ভালোবাসি।
সে তোমার মতো ন্যাকামি করে না। সে ম্যাচিউরড, সে রিয়েল। ও তাই বুঝি। তা সেই রিয়েল মানুষটা কে? ওই ভাড়াটিয়া মেয়েটা যার কথা সবাই বলেছে? সিশান, তোমার টেস্ট এত খারাপ, একটা বুড়ি মেয়েকে তুমি পছন্দ করলে যে কিনা তোমার মায়ের বয়সী হতে পারতো। মিথিলার মুখে বুড়ি আর মায়ের বয়সের শব্দটা শুনে শানের রক্ত মাথা চড়ে গেল। সে মিথিলার খুব কাছে গিয়ে আঙুল উঁচে শাসালো। তার চোখ দিয়ে যেন আঙুল বের হচ্ছে। আশেপাশের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল। খবরদার মিথিলা, সোনিয়ার সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি মেয়ে। সম্মান দিয়ে কথা বলতে শেখো। ও আমার চেয়ে বয়সে বড়, কিন্তু ও আমার ভালোবাসার মানুষ। তোমার মতো প্লাস্টিক বিউটি আর অহংকারী মেয়ের চেয়ে ও 1000 গুণ ভালো। আমার রাস্তা থেকে সরো। শান মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে হন হন করে ডিপার্টমেন্টের দিকে চলে গেল। মিথিলা অপমানে লাল হয়ে দাঁড়িয়ে রইল। সবার সামনে শান তাকে এভাবে রিজেক্ট করলো, তা আবার এই সাধারণ এক মেয়ের জন্য। মিথিলার চোখের জল, তার প্রতিহিংসার আগুন একসাথে জ্বলে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করলে এই অপমানের শোধ সে নেবেই। দুপুর গড়িয়ে বিকেল। শান ভার্সিটি থেকে ফিরল না। সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালো। ওদিকে চৌধুরী ভিলাতে তখন আরেক নাটক শুরু হয়েছে। আসরের নামাজের পর মিসেস রেহানা নিচ তলায় নামলেন। সোনিয়ার মা দরজা খুললেন। মিসেস রেহানার মুখ থমথমে। তিনি ভেতরে ঢুকলেন না, দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। ভাবি ভেতরে আসুন, চা করি। চা খেতে এসেনি সালমা ভাবি, কিছু কথা সাফ সাফ বলতে এসেছি। আপনারা ভদ্র ফ্যামিলি ভেবে বাসা ভাড়া দিয়েছিলাম, কিন্তু আপনারা যে তলে তলে আমার ছেলের মাথা খাবেন তা বুঝিনি। ভাবি এসব কি বলছেন? আমরা কি করলাম? ন্যাকা সাজবেন না। আপনার মেয়ে সোনিয়া আমার নাবালক ছেলের সাথে কি করছে তা কি আমি জানি না? ও চাকরি করে, বয়সে বড়, ও তো শানকে বোঝাতে পারতো। তা না করে ও শানকে উস্কানি দিচ্ছে। শোনেন ভাবি, সোজা কথা, আমার ছেলে এখন স্টুডেন্ট, ওর ভবিষ্যৎ আছে। আমি চাই না আপনার মেয়ের ছায়া ওর উপর পড়ুক। ড্রয়িং রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে সোনিয়া সব শুনছে। তার শরীর কাঁপছে। মিসেস রেহানার প্রতিটা শব্দ যেন চাবুকের মতো তার গায়ে পড়ছে। তার বাবা জনাব আহমেদ এসে দাঁড়ালেন। ভদ্রলোক অপমানে কুঁকড়ে গেছেন। ভাবি সাহেবা, আমরা গরিব হতে পারি, কিন্তু ছোট লোক নই। আমার মেয়ে কোনো অন্যায় করেনি। তবুও যদি আপনারা মনে করেন আমাদের জন্য সমস্যা হচ্ছে, আমরা চলে যাব। সেটাই ভালো হবে। আগামী মাসের 1 তারিখের মধ্যে আপনারা বাসা খালি করে দেবেন। আমি নতুন ভাড়াটিয়া দেখব। আর এই কয়দিন আপনার মেয়ে যেন আমার ছেলের ধারে কাছেও না ঘাসে। ওর জন্য আমার ছেলের বিয়েও আটকাচ্ছে। মিসেস রেহানা আর কোনো কথা না বলে গটগট করে চলে গেলেন। জনাব আহমেদ সোফায় বসে পড়লেন। তার চোখে পানি। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সারা জীবনের সম্মানের সাথে কাটিয়েছেন। আজ মেয়ের জন্য তাকে এই কথা শুনতে হলো। মিসেস সালমা স্বামীর পাশে বসে কাঁদতে লাগলেন। সোনিয়া পর্দা সরিয়ে বেরিয়ে এলো। তার চোখ শুকনো, কিন্তু এই চোখের দৃষ্টিতে আছে এক গভীর শূন্যতা। সে জানে এই পরিস্থিতির জন্য সেই দায়ী। সন্ধ্যা নামলো। শান বাড়ি ফিরল। সে দেখল নিচতলায় অন্ধকার, কোনো আলো জ্বলছে না। 3 তলায় উঠে সে মায়ের মুখোমুখি হলো না। সোজা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত গভীর হতে লাগলো। শান কিছুতেই ঘুমাতে পারছে না। তার মনে হচ্ছে সোনিয়া এখন কি করছে, খুব কাঁদছে কি? শান আর থাকতে পারল না। সে বিছানা ছেড়ে উঠল। ঘড়িতে রাত 1টা বাজে। সবাই ঘুমিয়ে। শান খুব সাবধানে পা টিপিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচতলার কলাপসিকল গেট তালা দেয়া, কিন্তু শান জানে রান্নাঘরে জানালা গ্রিলটা একটু আলগা। সে ছোটবেলায় অনেকবার ওখান থেকে বল বের করেছে। শান জানলার কাছে গিয়ে টোকা দিল। 1 বার 2 বার, ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। শান হাল ছাড়ল না। সেবার সোনিয়ার মোবাইলে মিস কল দিল। সোনিয়ার ফোন অন আছে। মিনিট 5 পর রান্নাঘরের পেছনে বারান্দার দরজায় ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল। সোনিয়া বেরিয়ে এলো। অন্ধকারে তাকে ছায়ার মতো লাগছে। শান গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল। সোনিয়া, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। কেন এসেছো শান? আর কি বাকি আছে? তোমার মা আজ আমার বাবাকে অপমান করে বাসা ছাড়তে বলেছেন। আমরা আগামী মাসেই চলে যাচ্ছি। তুমি কি সেটা শুনতে এসেছো? সোনিয়ার গলা খুব শান্ত, কিন্তু সেই শান্ত ভাবনা ঝড়ের পূর্বাভাস। শান গ্রিলটা ধরে ঝাঁকি দিল। তার খুব কষ্ট হচ্ছে সোনিয়ার এই অবস্থা দেখে। আমি
সব শুনেছি সোনিয়া, মা যা করেছে তা অন্যায়, কিন্তু বিশ্বাস করো আমি এটা হতে দেব না। তোমরা কোথাও যাবে না, আমি বাবার সাথে কথা বলবো, দরকার হলে পায়ে ধরবো। আর কত তামাশা করবে শান? তুমি বুঝছো না কেন? আমাদের এই সম্পর্কটা বিষ হয়ে গেছে। তোমার আর আমার পৃথিবী আলাদা। তুমি বাড়ির মালিকের আদরের দুলাল আর আমি ভাড়াটিয়ার মেয়ে। তার উপর আমি তোমার সিনিয়র। এই সমীকরণ মিলবে না শান। প্লিজ আমাকে মুক্তি দাও, তুমি চলে যাও। মুক্তি? ভালোবাসায় মুক্তি বলে কিছু নেই সোনিয়া, আছে শুধু বাঁধন। তুমি যতবার আমাকে ঠেলে দেবে আমি ততবার ফিরে আসব। আমি তোমাকে ছাড়া বাঁচব না। শান গ্রিলের ফাঁক দিয়ে জোর করে সোনিয়ার হাতটা টেনে দিল। সোনিয়া বাধা দিল না। সে শানের হাতের উপর মাথা থেকে কেঁদে ফেলল। এ প্রথম সোনিয়া শানের সামনে এভাবে ভেঙে পড়ল। তার সব অভিনয়, সব কষ্ট কান্নার সাথে গলে পড়ছে। শান গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে সোনিয়ার চোখের পানি মুছিয়ে দিল। তার আঙুলগুলো সোনিয়ার গালে বুলিয়ে দিল পরম মমতায়। কেঁদো না সোনিয়া বউ, তোমার এই কান্না আমার বুকে তীরের মতো বিঁধছে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমি স্টুডেন্ট হতে পারি, আমার টাকা না থাকতে পারে, কিন্তু আমার মেরুদণ্ড আছে। আমি তোমাকে আমার করে নেবই। মা বাসা ছাড়তে বলেছে, ঠিক আছে, আমি আমার পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব খুঁজবো। আমরা অন্য কোথাও বাসা নেব, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তুমি পাগল শান, একদম পাগল। তুমি নিজের পরিবার ছাড়বে আমার জন্য? যে পরিবার আমার ভালোবাসাকে সম্মান করে না, সেই পরিবারের মেয়ে তুমি আমার কাছে বেশি, সেই পরিবারের চেয়ে তুমি আমার কাছে বেশি দামি। আর পরিবার তো একদিন মেনে নেবেই, যখন দেখবে তাদের ছেলে ভালো আছে। কিন্তু তোমাকে হারালে আমি আর ভালো থাকতে পারবো না। সোনিয়া মুখ তুলে শানের দিকে তাকালো। অন্ধকার শানের চোখ দুটো জল জল করছে এক অদ্ভুত দীপ্তিতে। সোনিয়া বুঝতে পারলে ছেলেটা শুধু কথার ফুলঝুরি নয়, সে সত্যিই তাকে ভালোবাসে। সোনিয়া শানের হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে চুমু খেলো। আমি জানি না কি হবে, কিন্তু আজ আমার খুব ভয় করছিল। মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি আসার পর মনে হচ্ছে আমি লড়তে পারবো। আমরা একসাথে লড়বো। কাল থেকে মিশন শুরু। তুমি শুধু স্ট্রং থেকো, বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলবে। তুমি কোনো পাপ করনি সোনিয়া, তুমি শুধু ভালোবেসেছো। হঠাৎ ওপরতলার কারো পায়ের শব্দ শোনা গেল। সম্ভবত দারোয়ান চাচা রাউন্ডে বেরিয়েছে। শান দ্রুত হাত সরিয়ে নিল। আমাকে যেতে হবে। কাল সকালে ভার্সিটি যাওয়ার পথে নিচে থেকো, কথা আছে। গুড নাইট সিনিয়র বউ। সাবধানে যেও। শুভরাত্রি। শান অন্ধকারের মধ্যে মিশে গেল। সোনিয়া কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরের ভারটা কিছুটা কমেছে। সে ঘরে ফিরে এলো। বিছানায় শুয়ে সে ভাবলেও কাল কি হবে সে জানে না, কিন্তু আজ রাতে সে নিশ্চিন্তে ঘুমাবে। কারণ সে জানে দেয়ালের ওপাশে এমন একজন আছে যে তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত। কিন্তু শান যখন তিনতলার তার ঘরের দরজার সামনে পৌঁছালো, তখন দেখলো তার ঘরের আলো জ্বলছে। দরজাটা খোলা। শানের মা মিসেস রেহানা শানের বিছানায় বসে আছেন। তার হাতে শানের ডায়েরি। শানের বুকটা ধক করে উঠল। এই ডায়েরিতে সোনিয়ার প্রতি তার সব অনুভূতি, তাদের সব গোপন মুহূর্তের কথা লেখা আছে। বাহ, আমার ছেলে তো বেশ বড় লেখক হয়ে গেছে। বৃষ্টির দিনে তোমার ভেজা শাড়ি বেশ রোমান্টিক। শান দরজার সামনে জমে গেল। মা তার ব্যক্তিগত ডায়েরি পড়ছেন। মায়ের মুখটা ধীরে ধীরে শানের দিকে ঘুরল। সেই মুখে এক কঠিন প্রতিজ্ঞা। আমি ভেবেছিলাম এটা শুধুই ছেলে মানুষই, কিন্তু তুই তো দেখছি অনেক দূরে গিয়ে গেছিস। ঠিক আছে শান, তুই যখন সোজা পথে আসবি না, তখন আমাকেই বাঁকা পথ ধরতে হবে। কাল সকালে আমি সোনিয়ার অফিসে যাব। ওর বসকে জানাবো ও কিভাবে চরিত্রহীনতার পরিচয় দিয়ে আমার ছেলেকে ফাঁদে ফেলেছে। ওর চাকরিটা যাতে না থাকে সেই ব্যবস্থা আমি করব। পেটে ভাত না জুটলে প্রেম এমনিতেও জানলা দিয়ে পালাবে। মা, তুমি এটা করবে না মা, প্লিজ। শান মায়ের পায়ের কাছে বসে পড়ল, কিন্তু মিসেস রেহানা পাথরের মতো বসে রইলেন। শানের জীবনে এবার আসল ঝড় শুরু হতে যাচ্ছে। প্রেমিকা নাকি মা, কার জেদ জিতবে? আর সোনিয়া কি পারবে নিজের ক্যারিয়ার আর আত্মসম্মান বাঁচাতে? ভোরের আলো ফোটার আগেই
চৌধুরী ভিলা আজ জেগে উঠেছে, কিন্তু সেই জাগরণ কোনো শুভ সকালের বার্তা নিয়ে আসেনি। সারা রাত শান চোখের পাতা এক করতে পারেনি। তার মায়ের জেদ এবং প্রতিজ্ঞার কথা সে জানে। মিসেস রেহানা যা বলেন তা করেই ছাড়েন। সকাল 8টা বাজতেই মিসেস রেহানা শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। তার গন্তব্য পরিষ্কার, সোনিয়ার অফিস। শান সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে মায়ের পথ আটকালো। তার চোখ রক্তবর্ণ, চুল উস্কো খুস্কো। মা, তুমি যাবে না? আমি তোমাকে যেতে দেব না। তুমি যদি আজ সোনিয়ার অফিসে গিয়ে কোনো সিন ক্রিয়েট করো, তাহলে তুমি তোমার ছেলেকে হারাবে। পথ ছাড় শান, তুই অন্ধ হয়ে গেছিস। তোর ভালোর জন্যই আমাকে এই বিষ বৃক্ষ উপড়ে ফেলতে হবে। ও চাকরি না থাকলে, পেটে ভাত না জুটলে এই প্রেম এমনিতেই জানালা দিয়ে পালাবে। তুই সর। মিসেস রেহানা শানকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। শান টলমলে পায়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। সে বুঝতে পারল মায়ের এই আগ্রাসী মনোভাবের সামনে এখন আর কোনো যুক্তিই টিকবে না। ড্রয়িং রুমে বসে থাকা শানের বাবা জনাব চৌধুরী সব দেখছিলেন, কিন্তু কিছু বলছিলেন না। শান বাবার দিকে তাকালো। বাবার চোখেও সমর্থনের কোনো ভাষা নেই। শান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তারপর দৌড়ে নিজের ঘরে গিয়ে একটা ব্যাকপ্যাক নিয়ে এলো। সে আলমারি থেকে শুধু নিজের সার্টিফিকেটগুলো আর কয়েকটা কাপড় ব্যাগে ঢুকালো। মানিব্যাগটা টেবিলের উপর রেখে দিল। বাইকের চাবিটাও সেখানে রাখলো। বাবা, তোমরা যেহেতু সোনিয়াকে অপমান করে তাড়াতে চাইছো, আর মা ওর ক্যারিয়ার ধ্বংস করতে যাচ্ছে, তাই এই বাড়িতে থাকার নৈতিক অধিকার আমার নেই। আমি চললাম। কোথায় যাবি? পকেটে টাকা নেই, মাথায় ছাদ নেই, ফুটপাতে থাকবি? এই নাটকে আপনার বন্ধ কর শান। ফুটপাতে থাকবো না স্টেশনে থাকবো জানি না, কিন্তু যেই ছাদের নিচে অন্যের সম্মান নিয়ে খেলা করা হয়, সেই ছাদ আমার দরকার নেই। মা যদি সোনিয়ার অফিসে যায়, তবে জেনে রেখো, এই শানকে তোমরা আর কোনো দিন এই বাড়িতে দেখবে না। শান আর কোনো উত্তরের অপেক্ষা না করেই হনহন করে বেরিয়ে গেল। জনাব চৌধুরী ছেলেকে আটকানোর জন্য ডাকলেন, কিন্তু শান ফিরে তাকালো না। গেট দিয়ে বের হওয়ার সময় দারোয়ান চাচা সালাম দিল, কিন্তু শান আজ কোনো উত্তর দিল না। সে সোজা রাস্তায় নেমে একটা রিক্সা নিল। তার গন্তব্য গুলশান সোনিয়ার অফিস। তাকে মায়ের আগেই সেখানে পৌঁছাতে হবে, কিন্তু কপাল খারাপ, রাস্তায় প্রচণ্ড জ্যাম। শান রিক্সায় বসে অস্থির হয়ে ঘড়ি দেখতে লাগলো। এদিকে সোনিয়া অফিসে পৌঁছেছে মাত্র। আজ তার মন খুব ভার। রাতে শানের সাথে কথা বলার পর সে একটু ভরসা পেয়েছিল, কিন্তু সকালের বাস্তবতা তাকে আবার ঘিরে ধরেছে। সে নিজের ডেস্কে বসে ফাইলের কাজ করছিল। হঠাৎ অফিসের পিয়ন এসে জানালো রিসেপশনে কেউ একজন তার সাথে দেখা করতে এসেছেন। সোনিয়া অবাক হলো, এই সময় কে আসতে পারে? সে রিসেপশনে গিয়ে দেখলো মিসেস রেহানা সোফায় বসে আছেন। তাকে দেখে অফিসের অন্য কলিগরা কানাঘুষা করছে। মিসেস রেহানার চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছেন। আন্টি, আপনি এখানে? ভেতরে আসুন, কনফারেন্স রুমে বসি। আমি তোমার সাথে গল্প করতে আসিনি সোনিয়া, আর আড়ালে আবডালে কথা বলারও কিছু নেই। যা বলার আমি সবার সামনেই বলবো। মিসেস রেহানা গলা চড়িয়ে কথাগুলো বললেন। অফিসের ফ্লোরে পিনপথ নীরবতা নেমে এলো। সোনিয়ার বস মিস্টার খান কেবিন থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে এখানে? সানিয়া, উনি কে? আমি সোনিয়ার ল্যান্ডলেডি, আর এসেছি আপনাদের জানাতে যে আপনারা কাকে অফিসে পুষছেন। এই মেয়ে যে কিনা দেখতে খুব ভদ্র, সে আসলে একটা চরিত্রহীন মেয়ে। আমার 22 বছরের ছেলেকে ও প্রেমের ফাঁদে ফেলেছে। ছেলের মাথা খেয়ে তাকে পরিবারের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। যে মেয়ে তার বয়সের অর্ধেক বয়সের ছেলের সাথে অনৈতিক সম্পর্ক করতে পারে, তার ক্যারেক্টার কেমন হতে পারে আপনারা বুঝতেই পারছেন। পুরো অফিস স্তব্ধ। সোনিয়ার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। অপমানে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কলিগরা যারা তাকে এত সম্মান করত, তারা এখন সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে। সোনিয়া কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। আন্টি, আপনি মিথ্যা বলছেন। আমি শানকে ফাঁদে ফেলিনি, আর আমাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আপনি একজন মা হয়ে আরেকজন মেয়ের চরিত্র নিয়ে এভাবে কথা বলতে পারলেন? চুপ করো বেহায়া মেয়ে। প্রমাণ চাও? এই দেখো সানের ডায়েরি, এখানে সব লেখা আছে। কবে কোথায় তোমরা দেখা করেছো, রিকশায় কি করেছো। মিস্টার খান,
আমি চাই না আমার ছেলের ভবিষ্যৎ এই মেয়ের জন্য নষ্ট হোক। আপনারা যদি একে অফিস থেকে বের না করেন আমি পুলিশে যাব। মিস্টার খান বিব্রত বোধ করছেন। অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি সোনিয়ার দিকে তাকালেন। সানিয়া, এটা তো ফ্যামিলি ম্যাটার, কিন্তু অফিসে এসব সিনক্রেট করা তো ঠিক না। আপনি ওনাকে নিয়ে বাইরে যান। বাইরে যাওয়ার দরকার নেই স্যার। আমার চরিত্র নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন আর এই অফিসে কাজ করার কোনো মানে হয় না। আন্টি, আপনি জিতে গেছেন। শানকে বাঁচানোর জন্য আমাকে মারার দরকার ছিল না। আমি নিজেই সরে যাচ্ছি। সোনিয়া তার ডেস্কে ফিরে গেল। সে দ্রুত তাকে একটা সাদা কাগজে রেজিগনেশন লেটার লিখল। তার হাত কাঁপছে, চোখের পানি টপটপ করে কাগজের উপর পড়ছে। সে কাগজটা এনে মিস্টার খানের টেবিলে রাখলো। এই নিন স্যার, আমার রেজিগনেশন। আমি চাই না আমার জন্য অফিসের সম্মান নষ্ট হোক। আর আন্টি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আপনার ছেলেকে আমি আর কোনো দিন বিরক্ত করব না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি আজ শুধু আমাকে অপমান করেননি, নিজের ছেলেকেও ছোট করলেন। সোনিয়া নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মাথা উঁচু করে অফিস থেকে বেরিয়ে গেল। মিসেস রেহানা বিজয়ের হাসি হাসলেন, কিন্তু তার মনে কোথাও একটা খচখচানে শুরু হলো। মেয়েটা একবারও প্রতিবাদ করলো না, কোনো সিন ক্রিয়েট করলো না, এত সহজে ছেড়ে দিল। সোনিয়া অফিস থেকে বেরিয়ে রাস্তায় নামলো। দুপুরে কড়া রোদ, কিন্তু তার চোখে সব ঝাপসা। সে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো। তার ফোন বাজছে। শান ফোন করেছে। সোনিয়া ফোনটা বের করে দেখলো স্ক্রিনে জুনিয়র হাপ্পি নামটা ভাসছে। সে নামটা সেভ করেছিল গত রাতে, খুব গোপনে। সোনিয়া ফোনটা রিসিভ করলো না। সে ফোনটা সুইচ অফ করে দিল। তার এখন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে ইচ্ছা করছে। শান যখন অফিসের গেটে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে। দারোয়ান জানালো সোনিয়া ম্যাডাম একটু আগেই বেরিয়ে গেছেন, আর তার মাও চলে গেছেন। শান বুঝলো সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। সে পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজতে লাগলো। সোনিয়া, কোথায় তুমি? ফোনটা কেন বন্ধ করছো? প্লিজ কোনো বোকামি করো না। আমি সব ছেড়ে এসেছি তোমার জন্য। শান গর্জন এভিনিউ ধরে দৌড়াচ্ছে। তার শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ সে দেখলো রাস্তার উপর একটা ফার্মেসির সামনে ভিড়। মানুষজন জটলা পাকিয়ে আছে। শানের বুকটা ধক করে উঠল। সে কোনো মতে রাস্তা পার হয়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সোনিয়া। তার কপাল কেটে রক্ত পড়ছে। হাতটা অদ্ভুতভাবে বাঁকানো। একটা দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। সোনিয়ার পাশে তার ব্যাগটা পড়ে আছে। সেখান থেকে বেরিয়ে গেছে তার অফিসের আইডি কার্ড আর শানের দেয়া একটা ছোট্ট চকলেটের র্যাপার। সোনিয়া! শানের চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে দিল। সে সোনিয়ার পাশে বসে পড়ল। সোনিয়ার মাথাটা নিজের কোলে তুলে নিল। সোনিয়ার চোখ আধ বোঝা। সে যন্ত্রণায় কাতরাচ্ছে। সোনিয়া, তাকাও আমার দিকে। কিচ্ছু হবে না তোমার। আমি এসেছি তো। কেউ অ্যাম্বুলেন্স ডাকুন প্লিজ। দাঁড়িয়ে তামাশা দেখছেন কেন? আমার বউ মারা যাচ্ছে। শানের আর্তনাদে পথচারী নড়ে চড়ে বসলো। কে একজন সিএনজি ডেকে দিল। শান সোনিয়াকে কোলে করে সিএনজিতে তুলল। সোনিয়ার রক্তে শানের সাদা শার্ট লাল হয়ে গেছে। সিএনজিতে বসে শান সোনিয়ার গাল চাপড়াতে লাগলো। চোখ বন্ধ করবে না সোনিয়া, খবরদার। আমাকে শাস্তি দেওয়ার জন্য এটা করছো তাই না? আমি মাকে ক্ষমা করব না, নিজেকেও ক্ষমা করব না। তুমি শুধু চোখ খুলে রাখো। শান, তুমি বাড়ি যাও, মায়ের কাছে ফিরে যাও। চুপ করো, একদম চুপ। আমার কোনো বাড়ি নেই, তুমি ছাড়া আমার কেউই নেই। তোমাকে বাঁচতেই হবে, আমার জন্য বাঁচতে হবে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা সোনিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। শান বাইরে করিডোরে পায়চারি করতে লাগলো। তার সারা শরীরে সোনিয়া রক্ত। তার হাত পা কাঁপছে। নার্স এসে জানালো সোনিয়ার প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখনই বি পজিটিভ রক্ত লাগবে। শান থমকে গেল। তার নিজের ব্লাড গ্রুপ বি পজিটিভ। সে ডাক্তারকে বলল তার রক্ত নিতে। রক্ত দেওয়ার সময় শান বেডে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এই রক্ত যা এখন সোনিয়ার শরীরে যাচ্ছে, যা তাদের সম্পর্ককে আরও গভীর, আরও অবিচ্ছেদ্য করে তুলছে। রক্ত দেওয়া শেষ করে শান করিডোরে এসে বসলো। সে তখনও বাড়ি বা সোনিয়ার বাবাকে খবর দেয়নি, কিন্তু হাসপাতালের নিয়ম অনুযায়ী পুলিশ কেস হয়েছে, তাই পুলিশ সোনিয়ার আইডি কার্ড দেখে তার বাসায় খবর দিয়েছে। ঘণ্টাখানেক পর হাসপাতালে হন্তদন্ত হয়ে ঢুকলেন সোনিয়ার বাবা জনাব আহমেদ এবং মা মিসেস সালমা। তাদের পেছনে ঢুকলেন শানের বাবা এবং মা। পুলিশ তাদের খবর দিয়েছে। মিসেস রেহানা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে আঁতকে উঠলেন। শান, বাবা, তোর কি হয়েছে? এত রক্ত কেন? তুই ঠিক আছিস?
মা কাছে আসতেই শান ছিটকে সরে গেল। তার চোখে এখন আর জল নেই, আছে এক তীব্র ঘৃণা। সে আঙুল তুলে মাকে থামিয়ে দিল। আমাকে ছোবে না মা, খবরদার, আমাকে ছোবে না। এই রক্ত আমার না, এটা সোনিয়ার। যে রক্ত তুমি ঝরাতে চেয়েছিলে আজ সেটা রাস্তায় ছড়েছে। খুশি হয়েছ তুমি? সোনিয়া আজ আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। ও যদি মারা যায় মা, তাহলে তুমি জেনে রেখো, তুমি তোমার ছেলেকেও জ্যান্ত লাশ হিসেবে পাবে। শান, আমি তো এমনটা চাইনি। আমি তো শুধু শুধু কি? শুধু ওর ক্যারিয়ারটা ধ্বংস করতে চেয়েছিলে, ওর সম্মানটা ধুলোয় মেশাতে চেয়েছিলে। মা, ও অফিসে রিজাইন দিয়ে বেরিয়ে এসেছিল শুধু তোমার জেদ রাখতে। ও রাস্তা পার হচ্ছিল অন্যমনস্ক হয়ে, কারণ তুমি ওর মাথাটা এলোমেলো করে দিয়েছিলে। এই অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা না, এটা একটা মার্ডার অ্যাটেম্পট, আর এর জন্য দায়ী তুমি। শানের প্রতিটা কথা মিসেস রেহানার বুকে তীরের মতো বিঁধল। তিনি ধপ করে বেঞ্চে বসে পড়লেন। সোনিয়ার মা মিসেস সালমা আইসিইউ দরজার কাছে মুখ ঠেকে কাঁদছেন। সোনিয়ার বাবা শানের কাছে এসে শানের কাঁধে হাত রাখলেন। বাবা শান, আমার মেয়েটা বাঁচবে তো? ও আমাদের একমাত্র অবলম্বন। আঙ্কেল, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওকে বাঁচাবো। ও আমার স্ত্রী, মানে আমার সব। আপনারা চিন্তা করবেন না। শান সোনিয়ার বাবাকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে জনাব চৌধুরী শানের বাবা এগিয়ে এলেন। তিনি ছেলের মাথায় হাত রাখলেন। আমি লজ্জিত আহমেদ সাহেব, আমার স্ত্রীর বাড়াবাড়ির জন্য আজ এই অবস্থা। আমরা আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। শান ঠিক বলছে, ও রক্ত দিয়েছে, ও সোনিয়াকে বাঁচিয়েছে। আজ থেকে সোনিয়া শুধু আপনার মেয়ে না, আমাদেরও মেয়ে। স্বামীর মুখে এমন কথা শুনে মিসেস রেহানা চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। অহংকার আর সামাজিক মর্যাদার বড়াই করতে গিয়ে তিনি নিজের ছেলেকে প্রায় হারাতে বসেছিলেন। তিনি ধীর পায়ে সোনিয়ার মায়ের কাছে গেলেন। ভাবি, আমাকে মাফ করে দেবেন। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার জন্য আজ আপনার মেয়ের এই অবস্থা। আল্লাহ যেন ওকে ফিরিয়ে দেন। আমি কথা দিচ্ছি, সোনিয়া সুস্থ হলে আমি নিজের দাড়ি থেকে শানের সাথে ওর বিয়ে দেব। আমাকে ফিরিয়ে দেবেন না ভাবি। দুই মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। হাসপাতালের করিডোরে বাতাস ভারী হয়ে উঠল কান্নায় আর অনুশোচনায়। শান দূরে দাঁড়িয়ে সব দেখল। তার মনে কোনো আনন্দ নেই। যতক্ষণ না ডাক্তার এসে বলবে সোনিয়া বিপদমুক্ত, ততক্ষণ তার নিঃশ্বাস স্বাভাবিক হবে না। সন্ধ্যা গড়িয়ে রাত। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেন। সবাই ছুটে গেল তার কাছে। পেশেন্টের জ্ঞান ফিরেছে, মাথার চোটটা গভীর ছিল, তবে এখন স্টেবল। তবে সোয়াগার স্টেজ থেকে রিকভার করতে সময় লাগে। আপনার একজন একজন করে দেখা করতে হবে। সবাই চাইল শান আগে যাক। শান আইসিইউর ভেতরে ঢুকলো। সোনে বেডে শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন। শানকে দেখে সে একটু হাসার চেষ্টা করলো। শান গিয়ে বেডের পাশে বসলো। সে খুব সাবধানে সোনিয়ার ব্যান্ডেজ না করা হাতে হাত রাখলো। তুমি বাড়ি যাওনি? তোমাকে ছাড়া আমার কোনো বাড়ি নেই সোনিয়া। বাইরে সবাই অপেক্ষা করছে, মা, বাবা, আঙ্কেল, আন্টি, সবাই। মা তোমাকে মেনে নিয়েছে। মা কথা দিয়েছে আমাদের বিয়ে দেবে। সত্যি নাকি আমাকে খুশি করার জন্য বলছো? সিনিয়র বউয়ের সাথে জুনিয়র জামাই কি কখনো মিথ্যে বলে? সত্যি বলছি। তুমি জিতে গেছো সোনিয়া, তোমার ভালোবাসা জিতে গেছে। এখন শুধু জলদি সুস্থ হয়ে ওঠো। আমাকে যে অনেক জ্বালাতে হবে। সোনিয়ার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শান সেটা মুছে দিয়ে সোনিয়ার কপালে একটা চুমু খেলো। আইসিইউ মনিটরের বিপ বিপ শব্দটা এখন আর ভয়ের মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে নতুন জীবনের স্পন্দন। কিন্তু গল্প কি এখানেই শেষ? সোনিয়া শারীরিকভাবে সুস্থ হলেও তার মনের ক্ষত কি এত সহজে শুকাবে? আর ভার্সিটিতে শানের ক্যারিয়ার, তাদের অসম বিয়ে কি সমাজ এত সহজে মেনে নেবে? বিয়ের পিড়িতে বসা পর্যন্ত এখনো কিছু নাটক বাকি আছে। শান সোনিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি শুধু হাতটা ধরে রেখো, বাকি পৃথিবী আমি সামলে নেব। এদিকে হাসপাতালের সাদা বেডশিট আর ওষুধের গন্ধ থেকে মুক্তি পেয়ে সোনিয়া যখন চৌধুরী ভিলার গেটে এসে দাঁড়ালো, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গত 7 দিন এই বাড়িটার চেহারাই যেন বদলে গেছে। গেটের দুপাশে গাঁদা ফুলের মালা ঝোলানো, মরিচবাতির আলোকসজ্জা। সোনিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তার কপালে এখনো ব্যান্ডেজ, হাতে হালকা কালশিটে দাগ, কিন্তু তার চোখের সামনে যে দৃশ্য তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
শান গাড়ি থেকে নেমে এসে সোনিয়ার হাত ধরল। সে সোনিয়াকে হাঁটতে দিচ্ছে না বললেই চলে, প্রায় পা জাগালা করে রাখার ভঙ্গি। এভাবে হা করে কি দেখছো? নিজের শ্বশুরবাড়ি কি আগে দেখোনি? ও সরি, আগে তো এটা শুধুই বাড়িওয়ালার বাড়ি ছিল, এখন তো এটা তোমার রাজত্ব। স্বাগতম মহারানী। এত আয়োজন কেন শান? আমি তো শুধু হসপিটাল থেকে ফিরলাম। তুমি শুধু হাসপাতাল থেকে ফিরছো না সোনিয়া, তুমি মৃত্যুপুরী থেকে ফিরেছ, আর আমার মায়ের মন থেকেও ফিরেছ। এই আয়োজন আমার না, মায়ের। শানের কথা শেষ হতে না হতে ভেতর থেকে মিসেস রেহানা বেরিয়ে এলেন। তার হাতে বরণ ডালা, পেছনে সোনিয়ার মা মিসেস সালমা, বাবা জনাব আহমেদ এবং শানের বাবা জনাব চৌধুরী। সবার মুখে চওড়া হাসি। মিসেস রেহানা এগিয়ে এসে সোনিয়ার কপালে 2 চন্দনের ফোঁটা দিলেন। তার চোখে জল, কিন্তু সেটা আনন্দের। ঘরে আয় মা, গত কয়েকদিন এই বাড়িতে শ্মশান হয়েছিল, তুই ফেরার পর আজ আবার আলো জ্বলল। আমাকে ক্ষমা করে দিস মা, আমি শাশুড়ি হতে গিয়ে জল্লাদ হয়ে গিয়েছিলাম। আন্টি, মা, ছি, এভাবে বলবেন না। আপনি বড়, আপনি যা ভালো মনে করেন তাই করেছেন। আপনার দোয়া যে আমার সাথে ছিল, তাই তো ফিরে এসেছি। সোনিয়া নিচু হয়ে মিসেস রেহানার পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। মিসেস রেহানা তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই দৃশ্য দেখে শান আর সোনিয়ার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শান মুচকি হেসে সোনিয়ার কানে ফিসফিস করল, দেখলে, বলেছিলাম না ম্যাজিক দেখাবো। শান চৌধুরীর ম্যাজিক। এখন চলো, তোমাকে 3 তলায় নিয়ে যাই। ডাক্তার সিঁড়ি দিয়ে উঠতে বারণ করেছে। তাহলে কি লিফট লাগাবে নাকি? লিফট লাগবে কেন? এই জ্যান্ত লিফট তো আছেই। কিছু বুঝে ওঠার আগে শান সবার সামনেই সোনিয়াকে 5 গলা করে কোলে তুলে নিল। সোনিয়া লজ্জায় লাল হয়ে গেল। সে শানের বুকে মুখ লুকালো। উপস্থিত সবাই হেসে উঠল। মিসেস সালমা আঁচল দিয়ে মুখ ঢাকলেন। শান বীর দর্পে সিঁড়ি বেয়ে সোনিয়াকে নিয়ে 3 তলায় তার নিজের ঘরে, না, এখন থেকে তাদের ঘরে নিয়ে গেল। পরবর্তী 1 মাস চৌধুরী ভিলায় উৎসবের আমেজ। সোনিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তার কপালে দাগটা মিলিয়ে গেছে, কিন্তু শানের ভালোবাসার দাগটা 3 দিন গাঢ় হচ্ছে। 2 পরিবার মিলে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছে। ভার্সিটিতে শান আর সোনিয়ার গল্প এখন কিংবদন্তি। মিথিলা বা অন্য যারা সমালোচনা করতো তারা এখন শানের ডেডিকেশন দেখে চুপ হয়ে গেছে। আজ গায়ে হলুদ, ছাদের উপর স্টেজ করা হয়েছে। সোনিয়াকে কাঁচা হলুদ শাড়িতে অপূর্ব লাগছে। তার হাতে কাঁচা ফুলের গয়না। শান পরেছে হলুদ পাঞ্জাবি। সে সোনিয়ার পাশে বসে আছে। সোনিয়ার গাল ভর্তি হলুদ। শান সুযোগ পেলেই এই হলুদে মাখামাখি গালটা ছোঁয়ার চেষ্টা করছে। এই শোনো, সবাই তো হলুদ দিচ্ছে, আমি কি একটু স্পেশাল হলুদ দেব? একদম না, সবার সামনে ফাজলামি করবে না। চুপচাপ বসো। ওই দেখো, আমার অফিসের কলিগরা এসেছে। আসুক, ওরা দেখুক তাদের HR ম্যাম এখনকার কাস্টডিতে। আচ্ছা সোনিয়া, তুমি কি জানো সিনিয়র বউদের একটা সুবিধা আছে? কি সুবিধা? তারা স্বামীকে শাসন করতে পারে, কিন্তু সমস্যা হলো তোমার স্বামীটা তো শাসনে বিশ্বাসী না, সে শুধু সোহাগে বিশ্বাসী। আজ রাতে কিন্তু তোমাকে আমি হলুদ মাখাবো, একদম আমার নিজের মতো করে। শানের দুষ্টুমি ভরা কথায় সোনিয়ার বুকের ভেতর ধক করে উঠল। সে শানের দিকে তাকিয়ে চোখ পাকালো, কিন্তু ঠোঁটের কোণে হাসি লুকাতে পারল না। শান জানে সোনিয়া যতই গাম্ভীর্য দেখাক, তার মনের ভেতর এখন উথাল পাথাল ঢেউ। বিয়ের দিন কমিউনিটি সেন্টারে হাজার লোকের সমাগম। লাল বেনারসি, সোনার গয়না আর ভারী মেকআপে সোনিয়াকে কোনো অপ্সরার মতো লাগছে। শান সোনালি শেরওয়ানি আর পাগড়িতে পুরো দোস্ত রাজপুত্র। কাবিননামায় সই করার সময় কাজী সাহেব যখন সোনিয়ার বয়স আর শানের বয়স লিখলেন, তখন শান সোনিয়ার দিকে তাকিয়ে চোখ টিপল। কাজী সাহেব, বয়সের কলামটা একটু বোল্ড করে দিয়েন, লোকে জানুক ভালোবাসা ক্যালেন্ডার মানে না। চুপ করো তো, মানুষ শুনলে কি ভাববে? মানুষ ভাববে ছেলেটা লাকি, এত সুন্দর আর ম্যাচিউর একটা বউ পেয়েছে। সইটা করো জলদি, আমার হাত নিষ্পিস করছে তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সোনিয়া কাঁপা কাঁপা হাতে সই করলো। কবুল বলার সময় তার গলা ধরে এলো। এত ঝড়, এত অপমান, এত দুর্ঘটনার পর আজ তারা এক হচ্ছে। শান যখন তার ভরাট গলায় কবুল বলল, তখন পুরো হল রুমে তালি বেজে উঠল।
বিয়ের পর বিদায়ের পালা, কিন্তু এখানে বিদায়টা অন্যরকম। সোনিয়ার বাবা মা নিচতলাতেই থাকবেন আর সোনিয়া থাকবে 3 তলায়। তবুও কান্নার রোল পড়ল। সোনিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদল। শান পাশে দাঁড়িয়ে সোনিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আঙ্কেল, কাঁদবেন না। আপনার মেয়েকে তো মঙ্গলে নিয়ে যাচ্ছি না, 3 তলায় নিচ্ছি। যখন খুশি উঠে এসে ধমক দিয়ে যাবেন। আর ডিনার তো রোজ আপনার ওখানেই করব। শাশুড়ির হাতে রান্না মিস করা যাবে না। শানের কথায় কান্নার পরিবেশটা একটু হালকা হলো। সোনিয়াকে নিয়ে শান গাড়িতে উঠল না, পায়ে হেঁটে গেট দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ফুল দিয়ে সাজানো বাসর ঘর। শানের ঘরের এই চেনা বিছানা আজ গোলাপ আর রজনীগন্ধায় ঢেকে আছে। মৃদু আলোয় ঘরটা মায়াবী হয়ে উঠেছে। সোনিয়া বিছানায় বসে আছে, তার ঘুমটা টানা, হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। বাসার ঘর নিয়ে মেয়েদের মনে হাজারো কল্পনা আর ভয় থাকে, কিন্তু সোনিয়ার ভয়টা একটু আলাদা। সে শানের চেয়ে বয়সে বড়, তাদের সম্পর্কটা প্রচলিত ছকের বাইরে। শান কি তাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে, নাকি তার মনে কোনো সংকোচ থাকবে? দরজা খোলার শব্দ হলো। শান ঘরে ঢুকলো। সে দরজাটা লক করে দিল। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। শেরওয়ানিটা খুলে সোফায় রাখলো, পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিল। সোনিয়ার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। কি ম্যাডাম, খুব নার্ভাস? ইন্টারভিউ বোর্ডে তো অনেক ক্যান্ডিডেটকে নার্ভাস করেছো, আজ নিজের অবস্থা কেন টাইট? শান আলতো হাতে সোনিয়ার ঘোমটাটা সরিয়ে দিল। সোনিয়ার নত মুখটা তুলে ধরল। সোনিয়ার কাজল কালো চোখে এখন লজ্জার গভীর সমুদ্র। শান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তুমি এসেছো? আমি আসলে হুশ, কোনো কথা না, আজ শুধু অনুভবের রাত। শান সোনিয়ার পাশে বিছানায় বসলো। সে সোনিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সোনিয়ার হাত ঠান্ডা হয়ে আছে। শান সেই হাতে চুমু খেল। সোনিয়া, একটা সত্যি কথা বলবো? ভার্সিটিতে যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন থেকেই এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। সবাই বলতো তুমি আমার চেয়ে বড়, তুমি আমার যোগ্য না, কিন্তু দেখো আজ তুমি আমার এই ঘরে, আমার বিছানায়, একদম আমার হয়ে। এই যে 5 বছরের গ্যাপ, এটা কোনো বাধা না সোনিয়া, এটা আমাদের ভালোবাসার গভীরতা। তুমি আমার সিনিয়র, আমার গাইড, আবার তুমি আমার ছোট্ট বউ। শান, আমার খুব ভয় করতো জানো। মনে হতো তুমি হয়তো একদিন ক্লান্ত হয়ে যাবে, আর তোমার মনে হবে সমবয়সী কাউকে পেলেই ভালো হতো। বোকা মেয়ে, সমবয়সী দিয়ে কি করব? আমার তো এমন কাউকেই লাগতো যে আমার পাগলামিগুলো সামলাতে পারবে, আবার আমার বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতো আদর খাবে। তুমি আমার সেই পারফেক্ট মিক্সচার। কথাগুলো বলতে বলতে শান সোনিয়ার খুব কাছে সরে এলো। সোনিয়ার শরীরের সুগন্ধ শানকে মাতাল করে দিচ্ছে। শান সোনিয়ার গলার হাতটা একটু সরিয়ে এখানে নিজের ঠোঁট ছোঁয়ালো। সোনিয়া কেঁপে উঠল, তার চোখ বন্ধ হয়ে এলো। সে শানের কাঁধ খামচে ধরল। শান, বলো, শুনছি। শান সোনিয়ার কানের লতিতে আলতো দংশন করলো। সোনিয়ার মুখ দিয়ে এক অস্ফুট গঙ্গানি বেরিয়ে এলো। শানের হাত সোনিয়ার কোমরে। সে সোনিয়াকে নিজের দিকে টেনে নিল। দুজনের মাঝখানের দূরত্ব এখন শূন্য। শান সোনিয়ার মুখের দিকে তাকালো। তার চোখে এখন আর সেই চটপটে ভাব নেই, আজ এক আদিম আকাঙ্ক্ষা আর গভীর ভালোবাসা। অনুমতি আছে সিনিয়র? জুনিয়র কি তার অধিকার বুঝে নিতে পারে? অধিকার তো কবেই নিয়ে নিয়েছো, আজ শুধু সিলমোহরটা বাকি। সোনিয়ার এই সাহসী উত্তরে শান হাসল। সে আর দেরি করলো না। সোনিয়ার ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনলো। এক দীর্ঘ গভীর চুম্বন তারা দুজন হারিয়ে গেল। বাইরের পৃথিবী তখন তাদের জন্য মিথ্যা, ঘরের ভেতরে এই উষ্ণতাই পরম সত্য। শান সোনিয়াকে বিছানা শুয়ে দিল। ফুলের পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াতে লাগে। সোনিয়া শানের চুলের ভেতর আঙুল ডুবিয়ে তাকে আরো কাছে টেনে নিল। আমি তোমাকে ভালোবাসি সোনিয়া, আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ধমনীতে শুধু তুমি। আমিও তোমাকে ভালোবাসি শান, আমার অস্তিত্ব জুড়ে শুধু তুমি। সেই রাতে চৌধুরী বিলা 3 তলার ঘরে ভালোবাসার এক নতুন উপাখ্যান রচিত হলো। সেখানে বয়স ছিল না, অহংকার ছিল না, ছিল শুধু দুটি তৃষ্ণার্ত হৃদয়ের মিলন। শানের পুরুষালী স্পর্শে সোনিয়ার নারী সত্তা পূর্ণতা পেল, আর সোনিয়ার সমর্পণে শান খুঁজে পেল তার জীবনের ধ্রুবতারাকে। পরদিন সকাল।
জানলার পর্দা ভেদ করে রোদের আলো সোনিয়ার চোখে পড়ল। সে চোখ মেলল, দেখল শান তার এক হাত সোনিয়ার কোমরে রেখে নিশ্চিন্ত ঘুমাচ্ছে। তার চুলে রোদের আভা। সোনিয়া আলতো করে শানের কপালে হাত রাখল। এই ছেলেটা যে কিনা বয়সে তার ছোট, সে গত কয়েক মাসে সোনিয়াকে ভালোবাসা যে পাঠ শিখিয়েছে তা সোনিয়া সারা জীবনও শিখতে পারত না। সোনিয়া শানের কপালে একটা চুমু খেলো। শান নড়ে চড়ে উঠল। সে চোখ না খুলে সোনিয়ার হাতটা টেনে নিজের বুকের কাছে নিল। গুড মর্নিং বউ, এত সকালে উঠেছো কেন? সিনিয়রদের তো দুপুরে ওঠার কথা। রিটায়ারমেন্ট লাইফ এনজয় করো। উঠবো না, নিচে মা অপেক্ষা করছে, নতুন বউয়ের কাজ আছে না। ও নো, এখনই সাংসারিক আলাপ? আর কিছুক্ষণ থাকো না প্লিজ। শান সোনিয়াকে ছাড়তে চাইছে না। সে সোনিয়াকে জড়িয়ে ধরে শুয়ে রইল। সোনিয়া হাসলো। সে জানে এই পাগলামি, এই আবদার তার সারা জীবনের সঙ্গী। শোনো শান, মা ডাকবেন তো? ডাকুক, বলবো আমার সিনিয়র বউ আমাকে উঠতে দিচ্ছে না। বয়স্ক মানুষ তো, উঠতে কষ্ট হচ্ছে। শান, তুমি মার খাবে এবার। সোনিয়া বালিশ দিয়ে শানকে মারতে শুরু করলো। শান হাসতে হাসতে সোনিয়াকে আবার বুকে জড়িয়ে ধরল। তাদের খুনসুটির শব্দে ঘরের বাতাস নেচে উঠল। কয়েক বছর পর চৌধুরী পিলার ছাদে একটা দোলনা। সেখানে বসে আছে সোনিয়া। তার কোলে 2 বছরের এক ফুটফুটে বাচ্চা। শান গিটার বাজাচ্ছে পাশে বসে। বাচ্চাটা বাবার গিটারে ধরে টানছে। এই পিচ্ছি, বাবার গিটারে ডিস্টার্ব করবি না। তোর মা তো আমাকে গান গাইতেই দিল না সারা জীবন, তুইও কি তাই করবি? আমি কখন গান গাইতে দিলাম না? তোমার ওই বেসুরে গান আমি ছাড়া আর কে শুনবে? বেসুরো? ভার্সিটিতে মেয়েরা পাগল ছিল এই গলার জন্য, শুধু তুমিই বুঝলে না কদর। বুঝেছি বলেই তো সিনিয়র হয়েও জুনিয়রের গলায় ঝুলে পড়লাম। শান গিটার রেখে সোনিয়ার পাশে বসলো। সে বাচ্চার গালে একটা চুমু খেলো, তারপর সোনিয়ার গালে। বিকেলে পরন্ত রোদে তাদের 3 জনকে একটা সুখী পরিবারের প্রতিচ্ছবি মনে হচ্ছে। সমাজের চোখ রাঙানি, বয়সের ব্যবধান, সবকিছু তুচ্ছ হয়ে গেছে তাদের ভালোবাসার কাছে। জানো সোনিয়া, মাঝে মাঝে ভাবি, মা যদি সেদিন তোমার অফিসে না যেত, তুমি যদি অ্যাক্সিডেন্ট না করতে, তাহলে কি আমাদের মিলন হতো? হয়তো হতো, হয়তো হতো না, কিন্তু যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি আমার পিচ্চি জামাইকে পেয়েছি, যে আমাকে রানীর মতো রাখে। আর আমি পেয়েছি আমার সিনিয়র বউকে, যে আমাকে মানুষ বানিয়েছে। চলো নিচে চলো, আজ নাকি মা আর তোমার মা মিলে পিঠা বানাচ্ছে। শান সোনিয়াকে তার বাচ্চাকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় শান বরাবরের মতো সোনিয়ার হাতটা শক্ত করে ধরে রাখলো। এই ধরা শুধু সিঁড়ি পার হওয়ার জন্য নয়, জীবনের বাকি পথটুকু একসাথে পার হওয়ার জন্য। ভাড়াটিয়ার মেয়ে আজ এই বাড়ির কর্ত্রী, আর এই বখাটে ছেলেটা আজ দায়িত্ববান স্বামী ও বাবা। ভালোবাসার কোনো বয়স হয় না, কোনো নিয়ম হয় না। এই সত্যটাই চৌধুরী বিলার প্রতিটা ইটে ইটে খোদাই করে রইল।